দেখো, এটা তো আমরা বললাম যে আগের ক্লাসেও ডিসকাস করেছিলাম যে কি জন্য আমরা অটো রিক্লোজারের জন্য কি সমস্যা দেখা দেয়, যে অটো রিক্লোজার করতে গিয়ে কি সমস্যা দেখা দিতে পারে যদি আমরা ক্যারিয়ার রেটেড প্রোটেকশন ইউজ না করি। তো ক্যারিয়ার রেটেড প্রোটেকশন আমরা তো ইউজ করব, মানে এদিককার সার্কিট ব্রেকার ট্রিপ করলে এই যাতে এদিককার সার্কিট ব্রেকারও ইমিডিয়েটলি ট্রিপ করে তার জন্য আমরা একটা সিস্টেম করব, ঠিক আছে। সেটার জন্য আমাদেরকে দরকার সিগন্যালটাকে পাঠানো। এবার সেই সিগন্যালকে যে আমরা একদিক থেকে আরেক দিকে পাঠাবো তার জন্য বিভিন্ন রকমের অপশন আছে। তো সেই অপশনগুলো কি কি, ভেরিয়াস যে অপশনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে আমাদের লিজ টেলিফোন লাইনস। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার, দুটো সার্কিট ব্রেকারই এ বি যদি 100% দূরত্বের সাহায্যে ট্রিপ করে তাহলে অসুবিধাটা কি হবে? হ্যাঁ, এবার দুটো সার্কিট ব্রেকারকেই যদি আমরা 100%-এর মধ্যে ট্রিপ করাই তাহলে অসুবিধাটা কি হবে, কেন ওটাকে 80% পর্যন্ত রাখা হচ্ছে। দেখো, এই যে যখন আমরা প্রোটেকশনটাকে ইউজ করছি দুটো এন্ডের জন্য, যে আমরা এখানে যে রিলে ইউজ করছি আর এখানেও যে রিলে ইউজ করছি, এই এই রিলের যদি আমরা 100% পর্যন্তই রেখে দিতাম, মানে টোটাল জোনটার জন্যই 100% রেখে দিতাম, তো ব্যাপার হচ্ছে রিলের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে ওভার রিচ, ঠিক আছে, ওভার রিচ বলে একটা ঘটনা ঘটে। ঠিক আছে, সেই ওভার রিচ মানেটা কি, মানে এই রিলের ধরো আমরা 100% পর্যন্ত সেটিং করে রেখেছি যে এত দূর পর্যন্ত ফল্ট এলে ট্রিপ করে। আমি আরেকটা সেকশন এখানে ড্র করে দিই। এরকম ধরো বিভিন্ন সেকশন আছে। হ্যাঁ, এখানে ধরো আমার একটা সার্কিট ব্রেকার আছে এ, এটা ধরো এ তে একটা সার্কিট ব্রেকার আছে, আর এখানে ধরো একটা সার্কিট ব্রেকার আছে বি। হ্যাঁ, নর্মালি হচ্ছে কি আমরা 80% পর্যন্ত রাখছি, এ আর বি এর এই যে দূরত্ব তার 80% পর্যন্ত ইমিডিয়েটলি আমরা ট্রিপিং করার জন্য ব্যবস্থাটা রাখছি এখানকার যে রিলে থাকে। কিন্তু যদি আমরা একে 100 মানে 80% পর্যন্ত রাখলেও ইন প্র্যাকটিস রিলের কিন্তু একটা ওভার রিচ বলে ঘটনা ঘটে, তার জন্য এক্স্যাক্টলি 80% পর্যন্ত রাখলেও সেটা কিন্তু আরো বেশি একটু দূরত্ব পর্যন্ত ট্রিপ হলে ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে, ঠিক আছে। কিন্তু সেই 20% এই কারণে মার্জিনটা রাখা হয়। এখন যদি আমরা পুরোটাই রাখতাম, যদি ধরো আমরা পুরোটাই রাখতাম, এই 100% যদি আমরা পুরোটাই এখানে রেখে দিতাম যে এত দূর পর্যন্ত ফল্ট এলে যেন সঙ্গে সঙ্গে ট্রিপ করে এ তে যে রিলেটা আছে, তখন কি হতো যে এই রিলের তো আবার ওভার রিচ হতে পারে। ওভার রিচ একটা রিলের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য হয়, মানে এক্স্যাক্টলি তো একটু এরর থাকতেই পারে, তো সেটার জন্য ওভার রিচ হয় রিলের, এটা হচ্ছে ফেনোমেনা। তো ওভার রিচের জন্য যদি আমরা একে 100%-এর জন্য সেট করে রাখি ফল্ট এলে ইমিডিয়েটলি ট্রিপ করে, সে 100-এর থেকে আর একটু বেশি ফল্ট এলেও ট্রিপ করার চেষ্টা করবে। তখন কি হবে, আমার এই যে সেকশনটা আছে ধরো এটা আরেকটা সেকশন, এখানে আমার রিলে আছে সি, সিডি আরেকটা সেকশন, ঠিক আছে। এবার হচ্ছে কি 100%-এর থেকেও বেশি ফল্ট, মানে কি ধরো এইখানে ফল্ট হয়েছে, পরের সেকশনে এখানে একটা কোথাও ফল্ট হয়েছে, তার জন্য যদি এই রিলের ওভার রিচ হয়ে যায় না, তার জন্য আমার কে ট্রিপ করা উচিত বলো, এখানে যদি একটা ফল্ট হয় সি আর ডি এর মাঝখানে যদি একটা ফল্ট হয়, তাহলে আমার এই সি সার্কিট ব্রেকারটা ট্রিপ করা উচিত, তাই না। কিন্তু সমস্যাটা কি হবে, যখন আমরা এরকম রিলে ইউজ করব, সমস্যাটা এরকমই হবে যে এই যে এ তে যে রিলে আছে 100%-এর থেকেও যদি আরেকটু বেশি পর্যন্ত রিচ করে যায়, তার মানে এখানে ফল্ট হলেও এ সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাবে, সি তো করবেই তার সাথে এও করে যাবে, কিন্তু দুটোই ইনস্ট্যান্টেনিয়াসলি করে যাবে আবার, কিন্তু এটা তো উচিত নয়। আমার যে সেকশনে ফল্ট হয়েছে, আমাদের প্রথমত ট্রান্সমিশন লাইন প্রোটেকশন বা যে কোনো প্রোটেকশনের ক্ষেত্রেই আমরা জানি মিনিমাম যেন পার্টটাকে আইসোলেট করা যায়, সমস্ত সার্কিটটাকে আইসোলেট করে তো লাভ নেই, যে সেকশনে ফল্ট হয়েছে যেন মিনিমাম পার্ট আইসোলেটেড হয়ে ফল্টটা ক্লিয়ার হয়। তার মানে আমার এখানে ফল্ট যদি হয় তার জন্য সি ট্রিপ করলেই যথেষ্ট, ঠিক আছে। সি এবং ডি এই যে সেকশনের মধ্যে ফল্ট হয়েছে, সি আর ডি এরা ট্রিপ করলেই যথেষ্ট, কিন্তু এর জন্য তো আর আমার এ বা বি এদের তো ট্রিপ করার দরকার নেই। তো কিন্তু এরাও করে যাবে, এ সার্কিট ব্রেকারটাও করে যাবে কারণ এর ওভার রিচ হয়ে যাবে বলে, ঠিক আছে। তো সেই ওভার রিচ যেন যাতে না হয় তার জন্য এর সেটিংটাই জেনারেলি কম রাখা হয়। কত পার্সেন্ট রাখা হয় না, আপ টু 80% পর্যন্ত রাখা হয়, যে সেকশনে আমরা প্রোটেকশনের জন্য ইউজ করছি তার 80% পর্যন্ত এটাকে রাখা হয় এর রিচ, নর্মাল রিচ। এবার যদি এর একটু ওভার রিচও হয়, ওভার রিচ হলে কোথায় হবে, কত দূর হবে, এই আপ টু বি এর থেকে বেশি আর হবে না, ঠিক আছে। ধরো এইখানে ফল্ট হয়ে গেল,
এখানেও ফল্ট হয়ে গেল। এখানে একটা ফল্ট হলে এর একটু টাইম ডিলে নিয়ে নর্মালি ট্রিপ করা উচিত, কিন্তু ওভাররিচ যদি হয় ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। ঠিক আছে, যদি ওভাররিচ হয়ে যায়, ধরো এখানে একটা ফল্ট হলো, ঠিক আছে, তার জন্য তো আর আমার এতে যে রিলে আছে তার তো আর ইমিডিয়েটলি ট্রিপ করা উচিত নয়, তার একটু টাইম ডিলে নিয়ে করা উচিত। কিরকম? এটা হচ্ছে ইমিডিয়েট ধরা, তার থেকে একটু টাইম দিলে, এতটা পর্যন্ত টাইম দিলে নেওয়া উচিত, কিন্তু এ হয়তো নেবে না, ওভাররিচের জন্য হয়তো এই ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে এতটা ফল্ট হলেও। তাতে তো কোনো অসুবিধা নেই, আমরা তো চাইছি এটা তাড়াতাড়ি ট্রিপ করুক, তার জন্য তো ক্যারিয়ার রেটেড প্রোটেকশনও ইউজ করছি। তা না হয়ে যদি ওভাররিচের জন্য নর্মালি ইমিডিয়েট ট্রিপ করে যায় তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যে কারণে যাতে ওভাররিচের জন্য এর পরবর্তী সেকশনের কোনো ফল্টের জন্য কোনো অন্য সেকশনের রিলে ট্রিপ না করে, তো সেই কারণেই এই রিলেগুলোর যে প্রোটেকশনের ইমিডিয়েট বা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশনের যে সেটিং সেটা 80% রাখা হয়, তার থেকে বেশি রাখা হয় না। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এবার দেখো আমরা এবারে যে আমরা বিভিন্ন যে স্কিম সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করবো, যে কি কি পদ্ধতি করা যেতে পারতো, অপশন কি কি আছে আমাদের কাছে ক্যারিয়ারকে পাঠানোর জন্য, একদিক থেকে আরেক দিকে পাঠানোর জন্য আমাদের ক্যারিয়ার পাঠানোর জন্য কি কি অপশন আছে। একটা হচ্ছে আমাদের লিজ টেলিফোন লাইন্স। ঠিক আছে, এই যে লিজ টেলিফোন লাইন্স, লিজ টেলিফোন লাইন্স মানে কি, ধরো একদিকে ফল্ট হলো, এদিকে ফল্ট হয়ে গেল কোনো সেকশনে, এতে ধরো ফল্ট হলো, সেই ফল্টের যে ঘটনাটা হয়েছে সেটা আমার এই বিতে যে সার্কিট ব্রেকার আছে তার কাছে পৌঁছাতে হবে, বা রিলে আছে তার কাছে পৌঁছাতে হবে, তার জন্য সেপারেট কমিউনিকেশনের জন্য একটা টেলিফোনের একটা কেবিল আছে, টেলিফোন কেবিল বা লিজ টেলিফোন যে কেবিল হয়, যেরকম যার মধ্যে দিয়ে আমরা টেলিফোনের মাধ্যমে যে কথা বলি তার জন্য যে কেবিল থাকে, সেরকম কোন একটা কেবিল আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, অত বড় ট্রান্সমিশন লাইন, তার জন্য এতটা কেবিল আমাদেরকে টানতে হবে, সেটার জন্য অনেক বেশি কস্ট লাগবে, অনেক বেশি কস্ট এটাতে লাগবে, রানিং কস্ট অনেক হাই হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে টেলিফোন লাইন ধরো কোনো জায়গায়, মানে কোনো জায়গায় ফল্ট তো হয়, টেলিফোন লাইনে তো ফল্ট দিতে পারে, তো সেটার জন্য একটা চান্স পেয়ে যাচ্ছে যে এই মানে এই পারফরমেন্স কিন্তু বলা যায়, কারণ টেলিফোন লাইন মাটির তলা দিয়ে যাতে মানে অনেক জায়গায় কেবল ড্যামেজ হতেই পারে, কেবল ফল্ট হতেই পারে, সে কারণে হয়তো ফল্ট সিগন্যাল এই বিলে পৌঁছানোই না। ঠিক আছে, তো সেটাও একটা সমস্যা লিজ টেলিফোন লাইন ব্যবহার করলে। এটা একটা চান্স ছিল যে একদিক থেকে আরেক দিকে সিগন্যাল পাঠানোর জন্য লিজ টেলিফোন লাইন্স ব্যবহার করা যেত। তো আরেকটা পদ্ধতি কি হতে পারে না, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে, মাইক্রোওয়েভ কমিউনিকেশন মানে কি, ধরো এতে আমার এখানে ফল্ট হয়েছে, এর এখানে আমরা একটা অ্যান্টিনা ইউজ করেছি, কোন একটা অ্যান্টিনার মাধ্যমে সেই সিগন্যাল ধরো পৌঁছে যাচ্ছে, সিগন্যাল আমরা পাঠাচ্ছি, সেই সিগন্যাল ধরো এমনি মাইক্রোওয়েভ যেরকম যে পদ্ধতিতে যাই তার মাধ্যমে আমরা এই এখানে সেন্ডিং এন্ডে একটা আমরা এখানে ট্রান্সমিটার ইউজ করছি, আর এখানে আমরা একটা রিসিভার ইউজ করছি ধরো। ঠিক আছে, এখানে রিসিভ করবে সিগন্যালটাকে, সিগন্যালটা রিসিভ করে নেবে। তো এটা একটা পদ্ধতি হতে পারে, আমরা মাইক্রোওয়েভ যে সিস্টেম কমিউনিকেশন সিস্টেম তার সেটা ইউজ করে করতে পারি। কিন্তু এখানেও সমস্যা হচ্ছে যে মাঝপথে যদি কোনো উঁচু বিল্ডিং থাকে, ধরো এই যে এই যে অ্যান্টেনার মাধ্যমে যে আমরা সিগন্যাল পাঠাচ্ছি, এখানে মাঝখানে ধরো একটা বড় বিল্ডিং বা একটা উঁচু পাহাড় আছে, তখন কি হবে না, সিগন্যাল যেগুলো যাচ্ছে সেগুলো অ্যাটিনুয়েটেড হয়ে যেতে পারে, তাই না, অ্যাটিনুয়েটেড হয়ে যেতে পারে এবং তার অ্যাম্পলিটিউডটা কমে যেতে পারে, এবং সে কারণে প্রপারলি সিগন্যালটা আমার রিসিভিং এন্ডে পৌঁছাবে না। আবার হচ্ছে কি, অনেক অনেক বেশি সংখ্যক তখন আমাদেরকে যে রিপিটার স্টেশন ইউজ করতে হবে, তার জন্য ট্রান্সমিশন মানে আবার কমিউনিকেশন করবার জন্য আমাদেরকে এখানে আবার টাওয়ার বসাতে হবে। ঠিক আছে, সেই সমস্ত কারণে এখানে কস্ট অনেক বেড়ে যাবে। কমিউনিকেশনটা যদি আমরা এই মাইক্রোওয়েভ কমিউনিকেশনটা করি আলাদা করে, তার জন্য অনেক বেশি সংখ্যক আমাদেরকে টাওয়ার বসাতে হবে, রিপিটার স্টেশন বসাতে হবে, এবং তার কারণে এখানে কস্ট অনেক বেশি হয়ে যাবে। আরেকটা অপশন কি হতে পারতো, আরেকটা অপশন আমাদের হতে পারতো স্যাটেলাইট কমিউনিকেশন। ঠিক আছে, ইউজিং জিও স্টেশনারি স্যাটেলাইট অ্যাট 36,000 কিলোমিটার। ঠিক আছে, যে আমাদের স্যাটেলাইট আমরা জানি কৃত্রিম উপগ্রহ জিও স্টেশনারি স্যাটেলাইট, সেগুলো কোথায় থাকে না, এখানে হচ্ছে মানে যে মাটির যে তল সেখান থেকে 36,000 কিলোমিটার উপরে এই স্যাটেলাইট গুলো আছে ধরো। তো এখানে একটা ব্যাপার করা যেতে পারতো, যে ধরো এখানে আমরা মানে কমিউনিকেশন যেটা মাইক্রোওয়েভ কমিউনিকেশন হচ্ছে সেটা না করে না, তো ধরো আমরা এখানে কি করতাম না, এই সেন্ডিং মানে এতে যে সার্কিট ব্রেকার আছে এখান থেকে একটা সিগন্যাল আমরা মানে মাটির উপরে পাঠানো হতো, ওই যেখানে কৃত্রিম উপগ্রহ আছে সেখানে পাঠাতে হতো। তো কত কিলোমিটার উপরে আছে, ধরো এখানে সেন্ডিং এন্ড, এখানে ধরো কৃত্রিম উপগ্রহটা ধরো এখানে আছে, ভূপৃষ্ঠ তল থেকে কত উপরে আছে, 36,000 কিলোমিটার উপরে আছে। তার মানে আমরা কি করবো না, সিগন্যালটা এখান থেকে পাঠাবো, সেন্ডিং এন্ড থেকে এখানে সিগন্যাল পাঠাবো, সেটা আবার আবার এখানে ট্রান্সমিট করবে। ঠিক আছে,
এটা একটা পদ্ধতি হতে পারতো, যেখানে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটকে ইউজ করে সিগন্যালকে পাঠাতে পারতাম, একটা দিক থেকে আরেকটা দিকে চলে যেত। কিন্তু এখানে কত সময় লাগবে? আচ্ছা, এখানে এখানে রেঞ্জ কত হতো না, 3 থেকে 30 গিগাহার্টজের সিগন্যাল পাঠাতে হতো। ঠিক আছে, সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি হতো সেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 3 থেকে 30 গিগাহার্টজ, অনেক হাই ফ্রিকোয়েন্সি। কিন্তু সেটা যদি আমরা করতাম, তো সেটা করতে গিয়ে আমাদের কত সময় লাগতো? দেখো, এখানে যে জিও স্টেশনারি স্যাটেলাইটটা আছে, এটা মাটি থেকে কত উচ্চতায় থাকে? জিও স্টেশনারি স্যাটেলাইট এটা হচ্ছে মাটি থেকে মোটামুটি 36,000 কিলোমিটার উঁচুতে আছে। মানে এই উচ্চতাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 36,000 কিলোমিটার। হ্যাঁ, 36,000 কিলোমিটার। এবার এই 36,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আমাকে সিগন্যালটাকে যেতে হবে, আবার ফেরত আসতে হবে। মানে এখান থেকে যে সিগন্যাল যাবে সেটা 36,000 কিলোমিটার উপরে যাবে, আবার ব্যাক হয়ে এখানে ফেরত আসবে। তাহলে এই সিগন্যাল যেতে হবে 36,000, আসতে হবে আরো 36,000। ঠিক আছে, তাহলে টোটাল দূরত্ব কত? 2 × 36,000, 2 × 36,000 কিলোমিটার সিগন্যালটাকে দূরত্ব অতিক্রম করতে হবে। এবং যদি এটা আলোর গতিবেগেই যায়, সিগন্যাল যে যাচ্ছে সেটা ধরো আলোর গতিবেগেই যাচ্ছে, আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি, 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড হয়ে যায়। তো সেটা করে দেখা যাচ্ছে প্রায় 240 মিলি সেকেন্ড সময় লাগছে। 240 মিলি সেকেন্ড কি করতে সময় লাগছে না, এই সিগন্যালটা এই সেন্ডিং এন্ড থেকে ট্রান্সমিটার যেটা পাঠাচ্ছে সেটা এই কৃত্রিম উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইটে পৌঁছাচ্ছে, এবং সেখান থেকে আবার ফেরত আসছে রিসিভিং এন্ডে। এই টোটাল দূরত্বটা যেতে আসতে সময় লেগে যাচ্ছে প্রায় 240 মিলি সেকেন্ড মতো। ঠিক আছে, 240 মিলি সেকেন্ড। এবার আমাদের যে এসি সিগন্যাল আছে, এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত হয়? 50 হার্জ। ঠিক আছে, 50 হার্জের সিগন্যাল আমাদের আছে। তো 50 হার্জের সিগন্যাল মানে এখানে টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ড মানে আমরা বলি কোথায়, এখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে টাইম পিরিয়ড, তাই না? এটা হচ্ছে টাইম পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডটা কত বলো? 50 হার্জ যদি হয়, তাহলে টি ইজ ইকাল টু কত? 1/f। ফ্রিকোয়েন্সি কে 1/বাই ফ্রিকোয়েন্সি করলে আমরা টাইমটা পেয়ে যাই। 1/50 মানে কত সেকেন্ড হচ্ছে? মানে 1000 আমি মিলি সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি, 1000/50 এত মিলি সেকেন্ড, তাই না? 1000/50 মিলি সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে আমাদের এটা অ্যাপ্রক্সিমেটলি 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড আমাদের সময় লাগছে একটা সাইকেল কমপ্লিট হতে। আর সিগন্যালটা একবার যেতে আসতে কত সময় লাগছে? সিগন্যালটা এখান থেকে যে পাঠালাম জিও স্টেশনারি স্যাটেলাইটে, আবার ফেরত এলো, এটা টোটাল করতে কত সময় লাগছে? 240 মিলি সেকেন্ড। 240। ঠিক আছে, আর আমাদের একটা এসি সাইকেলের সিগন্যাল কত? 50 মিলি সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই যে সিগন্যালটা এখান থেকে এখানে গেল আবার ফেরত এলো, তা করতে গিয়ে এসির কটা সাইকেল পেরিয়ে যাচ্ছে? 240 বাই আমাদের 20, 240 মিলি সেকেন্ড সময় লাগছে এখান থেকে সিগন্যাল জিও স্টেশনারিতে গেল, জিও স্টেশনারি থেকে আবার রিসিভিং এন্ডে ফেরত এলো, এটা করতে 240 মিলি সেকেন্ড সময় লাগছে। আর এসির একটা সাইকেল কমপ্লিট হতে আমার লাগে 20 মিলি সেকেন্ড। তার মানে একটা সিগন্যাল গিয়ে আবার ফেরত আসতে আমার 10টা, প্রায় হচ্ছে 12টা সাইকেল আমার পেরিয়ে যাচ্ছে, এসির 12খানা সাইকেল পেরিয়ে যাচ্ছে। মানে ধরো এখানে ফল্ট হয়েছে, সরি ফল্টটা আমার এখানেই হয়েছে, ধরো ফল্ট কোথাও একটা হয়েছে, এখানেই ধরো হয়েছে, এরকম একটা জায়গায় ফল্ট হয়েছে। তো সেটার জন্য তো এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাবে ইমিডিয়েটলি, কিন্তু এদিককার সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে না। ঠিক আছে, এদিককারটা ইমিডিয়েটলি ট্রিপ করবে না। এবার হচ্ছে কি, এই যে ফল্ট হয়েছে সেই সিগন্যালটা এই ট্রান্সমিটারের মাধ্যমে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটে পাঠালাম, এবং তারপরে সেই জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে রিসিভিং এন্ডে সেই সিগন্যালটা পৌঁছালো। সেটা করতে গিয়ে 12 মিলি সেকেন্ড সময় লাগলো। মানে এই এ সার্কিট ব্রেকারটা ট্রিপ করার পরেও অন্ততপক্ষে 12 মিলি সেকেন্ড তো এই রিলেটা সেটাকে সেন্স করতেই সময় নেবে। ঠিক আছে, বিতে যে রিলে আছে সেটা সেন্স করতেই 12 মিলি সেকেন্ড সময় নেবে, কিন্তু এতটা সময় একটা পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে ফল্ট কারেন্ট যাচ্ছে না, ফল্ট কারেন্ট যাওয়ার সময় 12টা সাইকেল অফ এসি এটা কিন্তু হিউজ এফেক্ট করে দেবে। এতটা সময় যদি আমরা ফল্টটাকে এদিক থেকে ফিড করতে থাকি না, ততক্ষণে কিন্তু আমাদের পাওয়ার সিস্টেমের মানে যে এটার ফল্টটা ডিআয়োনাইজ হতে পারবে না, ডিআয়োনাইজ হতে পারবে না, মানে এক্ষেত্রে অনেক সময় পেরিয়ে যাবে, এর যে রিক্লোজার হওয়ার সময় কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তো এতটা ডিলে আমরা অ্যালাউ করতে পারি না। 12 মিলি সেকেন্ড মানে সরি 12টা সাইকেল অফ এসি, এতটা ডিলে কিন্তু এক্ষেত্রে অ্যালাউয়েবল হবে না, যেহেতু পাওয়ারটা খুবই হাই ভোল্টেজের এবং অনেক হাই ম্যাগনিটিউডের একটা পাওয়ারকে ডিল করছে। তো যে কারণে এতটা রিয়েল পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ক্ষেত্রে এতখানা ডিলে অ্যালাউ করা যাবে না। তো সেই কারণে এই স্কিমটাও অ্যাপ্লাই করা যাবে না। স্যাটেলাইট কমিউনিকেশন ইউজিং দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট, এটাও কিন্তু এটা সস্তাই হতো, এটা অনেক কম কস্টে হয়তো হতো, অনেক টাওয়ার কম লাগতো, কিন্তু এটাও কিন্তু ইউজ করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা 3 রকম দেখলাম। লিজ টেলিফোন লাইন, এখানে সমস্যা হচ্ছে ফল্ট হতে পারে কেবিলে এবং অনেক কস্ট বেশি। মাইক্রোওয়েভ কমিউনিকেশন চ্যানেল, সেখানেও হচ্ছে
আমাদের হচ্ছে কি মাঝে মাঝে অনেক টাওয়ার বসাতে হবে, এবং মাঝে কোনো পাহাড় বা কোনো উচ্চ বিল্ডিং থাকলে সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তো এক্ষেত্রেও অনেক বেশি কস্ট লাগছে। স্যাটেলাইট কমিউনিকেশন ইউজিং দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট, এখানেও হচ্ছে কি যা পাওয়ার সিস্টেমের স্টেবিলিটিটা নষ্ট হয়ে যেতে পারে, এতটা টাইম ডিলে নিচ্ছে, এটাও অ্যালায়েবল নয়। তাহলে নেক্সট যেটা অপশন থাকছে সেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন ব্যাপারটা কি না, এখানে হচ্ছে 50 থেকে 200 কিলো হার্জ, জেনারেলি 700 পর্যন্ত করা যায়, কিন্তু জেনারেলি 50 থেকে 200 কিলো হার্জটা ইউজ করা হচ্ছে এখানে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশনে। মানে এখানে একটা লো ভোল্টেজ এবং হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সিটা কতটা হাই না 50 থেকে 200 কিলো হার্জ, এই রেঞ্জের একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে একটা দিক থেকে আরেকটা দিকে পাঠানো হয়। কোন দিক থেকে কোন দিকে পাঠাবে সিগন্যালকে? সিগন্যালকে আমরা পাঠাবো হচ্ছে, এই ধরো আমাদের সেন্ডিং এন্ড, এটা ধরো সেন্ডিং এন্ড এ থেকে বি এর দিকে আমরা একটা সিগন্যাল পাঠাবো। এই এ থেকে বি এর মধ্যে আমরা একটা সিগন্যালকে পাঠাবো। কত ভোল্টেজের সিগন্যাল পাঠাবো না লো ভোল্টেজের, এবং ফ্রিকোয়েন্সিটা কিরকম হবে 50 থেকে 200 কিলো হার্জ, জেনারেলি এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির সিগন্যাল। মানে বুঝতেই পারছো পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা আমাদের সেটা হচ্ছে 50 হার্জের, সেখানে আমরা সিগন্যাল যেটা লো ভোল্টেজের পাঠাচ্ছি সেটা কিন্তু 50 টু 200 কিলো হার্জের, তার মানে অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যালকে আমরা একদিক থেকে আরেক দিকে সেন্ড করছি। তো এবং সেই যে আমরা সিগন্যালটাকে পাঠাচ্ছি তার জন্য কিন্তু সেপারেট কোনো আমরা কেবল ইউজ করছি না, বা সেপারেট কোনো চ্যানেল ইউজ করছি না। আমরা কিন্তু এই যে নর্মাল যেটা দিয়ে আমাদের পাওয়ার যাচ্ছে সেই সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু এই সিগন্যালও যাচ্ছে। ঠিক আছে, লো ভোল্টেজ এবং হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল সেটাও কিন্তু এই সিমিলার সেম চ্যানেলের মধ্যে, সেম ট্রান্সমিশন লাইন যেটার মধ্যে দিয়ে পাওয়ার যাচ্ছে সেটা দিয়েই চলে যাচ্ছে সিগন্যাল একদিক থেকে আরেক দিকে। তার মানে বুঝতেই পারছো এখানে কস্ট অনেক কম হবে, অনেক কম কস্টে আমরা ব্যাপারটা করতে পারছি, কারণ সেপারেট কোনো আমাদেরকে চ্যানেল বা কোনো কেবলের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে না। এবং যেহেতু এটা পাওয়ার লাইনের মধ্যে দিয়েই এই সিগন্যালটা যাচ্ছে, তার জন্য এই সিগন্যালের বা এই স্কিমটার নাম হচ্ছে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। ঠিক আছে, পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। এবং এখানে কতটা ডিলে হচ্ছে, একটা দিক থেকে আরেকটা দিকে যেটা সিগন্যালটা যেতে সময় কত লাগছে না, আহ, একটা ধরো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম 1000 কিলোমিটার। সাপোজ এই যে এ এন্ড আর এই যে বি এন্ড এদের মধ্যে দূরত্ব ধরে নাও 1000 কিলোমিটার। এই 1000 কিলোমিটার দূরত্ব যদি একটা সিগন্যালকে যেতে হয় তাহলে কত সময় লাগবে? সময়টা আলোর গতিবেগেই চলবে এটা। ঠিক আছে, তো আমরা 1000 ডিভাইডেড বাই আলোর গতিবেগ মানে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড যদি করে দেখি, তাহলে আমরা একটা সময় পাচ্ছি, সেটা হচ্ছে 0.33 মিলি সেকেন্ড। একদিক থেকে আরেক দিকে সিগন্যাল পৌঁছাতে সময় লাগছে 0.33 মিলি সেকেন্ড। ঠিক আছে, এইটা সময় কিন্তু, এই সময়টা কিন্তু খুবই কম, তুলনামূলকভাবে এই সময়টা অনেকটাই কম, এবং এটা অ্যালায়েবল। ঠিক আছে, তো সেই কারণে আমাদের এই পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন সিস্টেমটাই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য সেন্ডিং এন্ড টু রিসিভিং এন্ড যদি আমাদেরকে সিগন্যাল পাঠাতে হয় তার জন্য আমরা এই স্কিমটাই ইউজ করি। তো এই স্কিমের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে একটা লো ভোল্টেজ এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সেন্ডিং এন্ড টু রিসিভিং এন্ডে সেন্ড করা হয়, এবং এটার জন্য সেপারেট কোনো কেবল ইউজ করা হয় না। যে লাইনের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে, পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, তো সেই সিমিলার বা সেম ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে সিগন্যালটাকে আমরা সেন্ড করছি। ঠিক আছে, এটাই হচ্ছে পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন সিস্টেম। তো সমস্যাটা এখানে কি থাকতে পারে, এখানেও সমস্যা একটু আছে, সেটা হচ্ছে যে যখন কোনো ফল্ট হয়, ধরো ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্যই তো আমরা ইউজ করছি সিগন্যালটা। এটা ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনের দিকে দুটো সার্কিট ব্রেকার আছে, ধরো এখানে একটা সার্কিট ব্রেকার, এখানে ধরো আরেকটা সার্কিট ব্রেকার আছে। এবার আমরা কি করছি না, এটা ধরো নাম দিলাম এ, এর নাম দিলাম ধরো বি। এ থেকে বি এর মধ্যে সিগন্যাল তো পাঠাচ্ছি, কিন্তু ধরো ফল্ট হয়েছে, কোনো এক জায়গায় গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, কোনো একটা পার্টিকুলার ফেজ গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে গেছে, এরকম যদি কোনো ফল্ট হয় তখন কি হবে, সিগন্যালটাও তো এই লাইন দিয়েই যাচ্ছিল, সিগন্যালটাও তো এই লাইন দিয়ে যাচ্ছিল। তা যদি পাওয়ার লাইনটা এদিক দিয়ে এদিকে চলে যায়, তাহলে যখন ফল্ট হচ্ছে তখন তো আমার যেটা লো ভোল্টেজ অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটাও তো এই গ্রাউন্ডে চলে যাবে। তার জন্য কি হবে, মানে অনেকটা তার অ্যাটিনুয়েশন হবে, মানে যতটা সিগন্যাল এখানে আলটিমেটলি পৌঁছানোর কথা ছিল তার থেকে অনেক কম পৌঁছাবে, কারণ অনেকটা সিগন্যালই এই দিক থেকে গ্রাউন্ডে লো রেজিস্ট্যান্স পাথ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সে কারণে সিগন্যালের কিছুটা অ্যাটিনুয়েশন হতে পারে, মানে সিগন্যালের অ্যাম্পলিটিউড কমে যেতে পারে। এটা একটা সমস্যা এই পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে থাকে, কিন্তু সেটাকেও রিমুভ করার উপায় আছে। ঠিক আছে, সেটাকেও রিমুভ করার কিছু উপায় আছে। তো ক্যারিয়ার কারেন্ট যে পাইলট রিলেইং স্কিম, তো সেখানে
কিছু কিছু বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো কি কি না, পাওয়ার ট্রান্সমিশন লাইন অপারেটস অ্যাট ভেরি হাই ভোল্টেজ অফ দ্য অর্ডার অফ হান্ড্রেডস অফ কিলোভোল্ট। আমরা জানি 220 কিলোভোল্ট, 400 কিলোভোল্ট, 700 কিলোভোল্ট, এরকম একটা 750 কিলোভোল্ট, এরকম হাই ভোল্টেজ পর্যন্ত পাওয়ার ট্রান্সমিশন হতে পারে। তার মানে পাওয়ার ট্রান্সমিশন কিন্তু প্রচন্ড হাই একটা ভোল্টেজে অপারেট করে, ঠিক আছে? তো সেটা একটা জিনিস, এটা একটা সবাই জানে যে পাওয়ার ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ অনেক হাই হয়। আর দ্য ক্যারিয়ার কারেন্ট সিগন্যালিং ইকুইপমেন্ট অপারেটস অ্যাট মাচ লোয়ার ভোল্টেজ। মানে ক্যারিয়ার কারেন্ট যেটা আমরা পাঠাচ্ছি সিগন্যালের জন্য, একদিক থেকে আরেক দিকে আমরা সিগন্যাল যেটা পাঠাচ্ছি সেটা কিন্তু অনেক লো ভোল্টেজ, ফিউ ভোল্ট, মানে ফিউ ভোল্টস একটা সিগন্যাল আমরা কিন্তু এখানে পাঠাচ্ছি, ঠিক আছে? সেটা কিন্তু কিলো ভোল্টের সঙ্গে তুলনীয় নয়। তাহলে একটা জিনিস তো মাথায় রাখতে হবে, একটাই লাইন, তার মধ্যে দিয়ে আমাদের হাই ভোল্টেজও যাচ্ছে, আবার হচ্ছে আমাদের লো ভোল্টেজও যাচ্ছে। তাহলে তাদের মধ্যে কি হতে হবে, মানে কাপলিংটা এমন ভাবে করতে হবে যেন, এমন কাপলিং শুড বি সাচ, দ্য কাপলিং বিটুইন, কাদের মধ্যে কাপলিং না, আমাদের যে পাওয়ার ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যে মেন পাওয়ার, যেটা আমাদের অ্যাকচুয়াল পাওয়ার, হাই ভোল্টেজ পাওয়ার যেটা যাচ্ছে, তার সঙ্গে আমাদের যে সিগন্যাল যাচ্ছে যেটা লো ভোল্টেজ, তাদের মধ্যে কাপলিংটা এমন করতে হবে যাতে নাইদার দ্য হাই ভোল্টেজ লাইন গেটস শর্টেড থ্রু দ্য ক্যারিয়ার ইকুইপমেন্ট। মানে ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠানো এবং রিসিভ করা, এটার জন্য তো কিছু ইকুইপমেন্ট লাগবে। তো সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে যেন কোনোভাবেই পাওয়ার সিগন্যাল, যেটা হাই ভোল্টেজ সিগন্যাল, সেটা না চলে আসে। সেটা চলে এলে তো ইকুইপমেন্টগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? এটা লক্ষ্য রাখতে হবে। আর এটার জন্য দুটো মেথড আছে, ঠিক আছে? এই যে পাওয়ার লাইনের মাধ্যমে যে ক্যারিয়ার সিগন্যালকে পাঠানো হচ্ছে, তার জন্য দুটো মেথড আছে। একটা মেথডের নাম হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং, আর একটা হচ্ছে লাইন টু লাইন কাপলিং, ঠিক আছে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং এবং লাইন টু লাইন কাপলিং, এটা দুটো মেথডের মাধ্যমে করা যেতে পারে। তো আমরা স্কিমগুলোকে এক এক করে ডিসকাস করব। প্রথমে আমরা যে স্কিমটা ডিসকাস করছি সেটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং, তো এটাকে আমরা একটু কপি করে নিই। দেখো এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা ধরো একটা সেন্ডিং এন্ড, এটার নাম হচ্ছে কি, এদিককার যে বাসবার তার নাম হচ্ছে ধরো এ, ঠিক আছে? আর এটা হচ্ছে রিসিভিং এন্ড, এখানে বাসবার আছে তার নাম হচ্ছে ধরো বি। এবার এখান দিয়ে আমাদেরকে পাঠাতে হবে কি, সিগন্যাল পাঠাতে হবে আমাদেরকে, অ্যাজ ওয়েল পাওয়ারও পাঠাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে আমাদের লো ভোল্টেজ এন্ড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেটাকেও পাঠাতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে কি এদিককার হচ্ছে সেন্ডিং এন্ডের, এটা ধরো একটা সার্কিট ব্রেকার, এখানেও একটা রিসিভিং এন্ড, এখানেও ধরো একটা সার্কিট ব্রেকার আছে, দুটো সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকারের পরে কি আছে, সার্কিট ব্রেকারের পরে আমরা দেখতে পাচ্ছি একটা একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার প্যারালালে লাগানো আছে, ঠিক আছে? একটা কি আছে, ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটার প্যারালালে লাগানো আছে। এই যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার প্যারালালে লাগানো আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে লাইন ট্র্যাপ, ঠিক আছে? এর নাম হচ্ছে কি, লাইন ট্র্যাপ। এর নাম হচ্ছে লাইন ট্র্যাপ। এটা কি পারপাস এটা আমি পরে বলছি। তারপরে দেখো এইখানে সেন্ডিং এন্ডে এখানে কি আছে, একটা হচ্ছে ক্যাপাসিটার আছে, এর নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটার। আর এখানে তার সঙ্গে সিরিজে কে আছে, একটা একটা হচ্ছে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটার আছে, তার সঙ্গে সিরিজে একটা ইন্ডাক্টর আছে। তো এই জিনিসটার নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর টিউনড ফর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। মানে ক্যারিয়ার সিগন্যাল যেটা যায় সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা জানি এটা হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি, 50 কিলো হার্জ থেকে শুরু করে আপ টু 200 কিলো হার্জ পর্যন্ত একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যায়। তো সেটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তার সঙ্গে টিউনড করা থাকে এই যে আমাদের কাপলিং ক্যাপাসিটার, মানে কি এই যে আমাদের কাপলিং ক্যাপাসিটার আর ইন্ডাক্টর, এদের ভ্যালুগুলো এমন ভাবেই চুজ করা থাকে যাতে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, যে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেটা ইজিলি এর মধ্যে দিয়ে পাস হতে পারে, ঠিক আছে? কিন্তু পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু এর মধ্যে দিয়ে ইজিলি পাস হতে পারবে না, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে ইজিলি আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস হতে পারবে, কিন্তু
পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস হতে পারবে না। এটার ভ্যালুগুলো এই যে সিএস এবং এলএস মানে কি কাপলিং ক্যাপাসিটার এবং কাপলিং ইন্ডাক্টর, এদের ভ্যালুগুলো এমন ভাবেই চুজ করা থাকে। এবং তারপরে কি আছে না, তারপরে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের আছে হচ্ছে একটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে কি কি আছে? প্যারালাল সার্কিটে আছে আমাদের একটা ইন্ডাক্টর, আর তার সঙ্গে প্যারালাল লাগানো আছে একটা ক্যাপাসিটার। এদের ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এলপি আর এর ভ্যালু হলো সিপি। এবার এই এলপি আর সিপি এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট ফর্ম করছে, এন্ড ইট ইজ টিউনড ফর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে এটা এমন ভাবে চুজ করা থাকে, এদের ভ্যালুগুলো এলপি আর সিপির ভ্যালু এমন চুজ করা থাকে যাতে যখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এর মধ্যে দিয়ে যায়, সেটা যে সিগন্যালটাকে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসাবে ইউজ করছি, পার্টিকুলার ধরো একটা 100 কিলোহার্ট সিগন্যাল ধরো আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল হিসাবে ইউজ করছি, তো আমার এমন এলপি আর সিপি এমন চুজ করতে হবে যাতে তাদের জন্য এই 100 কিলোহার্টজে একটা রেজোনেন্ট কন্ডিশন অ্যারাইজ করে। ঠিক আছে, রেজোনেন্স কন্ডিশন যদি প্যারালাল সার্কিটে হয় তখন আমরা কি জানি, প্যারালাল সার্কিটের রেজোনেন্স যদি হয় তখন হচ্ছে সেখানে একটা হাই ভোল্টেজ তৈরি হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা রেজোনেন্ট কন্ডিশনেই কিন্তু পেয়ে থাকি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, আর সিরিজ সার্কিটের রেজোনেন্স হলে কি হয়, সেখানে হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, সিএস আর এলএস এটা একটা সিরিজ সার্কিট আমরা দেখতে পাচ্ছি, আর এই এলপি আর সিপি এরা কি, এরা একটা প্যারালাল সার্কিট। তো প্যারালাল রেজোনেন্স যখন হচ্ছে এখানে হাই ভোল্টেজ মানে ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে আমরা পাচ্ছি, আর এলসি আর সিএস এটা যখন রেজোনেন্ট কন্ডিশনে অ্যারাইজ করছে তখন এটা হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে আমাদের এলএস আর সিএস এই সার্কিটের ভ্যালুটাও এমন চুজ করতে হবে যাতে ওই ক্যারিয়ার সিগন্যাল যেটাকে আমরা পাঠাতে চাইছি সেন্ডিং টু রিসিভিং এন্ডে, তার জন্য এটা রেজোনেন্স কন্ডিশন প্রোভাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ এলপি এন্ড সিপি এটার ভ্যালুটাকেও আমাকে এমন চুজ করতে হবে যাতে ওই ক্যারিয়ার সিগন্যালের জন্য এলপি আর সিপি মিলে একটা প্যারালাল রেজোনেন্স কন্ডিশন প্রোভাইড করে। ঠিক আছে, এই হলো এদিককার অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে আছে কি, এখানে আছে একটা, এটা একটা ট্রান্সফরমার, মানে এলপি বেসিক্যালি এটা তো একটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের যদি আমরা একটা কোরের ওপরে ইন্ডাক্টরকে রাখি তাহলে কোরের সেকেন্ডারিতে আমরা একটা ভোল্টেজও পাবো, মানে ওটা একটা ট্রান্সফরমারের মতো বিহেভ করবে। তাহলে ওই ইন্ডাক্টরের যে কোর তার উপরে যদি আমরা একটা সেকেন্ডারি হিসাবে এখানে লাগিয়েছি কি, এটাকে একটা ট্রান্সফরমার ভাবো, এই অ্যারেঞ্জমেন্টটাকে একটা ট্রান্সফরমার অ্যারেঞ্জমেন্ট ভাবা যেতে পারে। এখানে আমরা কি লাগিয়েছি না, এখানে ধরো একটা টিএক্স মানে কি, এটা হলো ট্রান্সমিটার। ঠিক আছে, এটা হলো ট্রান্সমিটার, এটার নাম হচ্ছে টিএক্স। ঠিক আছে, এখান দিয়ে আমরা যদি কোনো সিগন্যালকে সেন্ড করতে চাই, ধরো কোনো একটা ক্যারিয়ার সিগন্যালকে আমরা ধরো পাঠাতে চাইছি এদিক থেকে ওদিকে পাঠাতে চাইছি, মানে এদিক থেকে আমরা এদিকে পাঠাতে চাইছি, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে স্টার্ট ক্যারিয়ার মানে এই সুইচটাকে এখানে প্রেস করতে হবে, দিয়ে এই কন্ট্যাক্টটা ক্লোজ করতে হবে। যখনই আমরা এই কন্ট্যাক্টটাকে ক্লোজ করে দেবো, এর পাথ ক্লোজ হয়ে গেল, মানে ট্রান্সমিটার থেকে সিগন্যাল এখানে আসবে এবং সেটা এই ইন্ডাক্টর এই ক্যাপাসিটার এরা মিলে যে প্যারালাল সার্কিট পাথ করেছে সেখান থেকে ভায়া হচ্ছে এলএস আর সিএস হয়ে এদিক দিয়ে গিয়ে এই ট্রান্সমিশন লাইন হয়ে ওই দিকে পৌঁছে যাবে। ঠিক আছে, আবার যখন আমার এই যে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি আরএক্স এর মানে কি, আরএক্স মানে হচ্ছে রিসিভার। ঠিক আছে, আরএক্স মানে হচ্ছে রিসিভার। এ কি করবে না, যখন রিসিভারের কাজ কি, সিগন্যাল এলে তাকে রিসিভ করা, কখন সিগন্যাল আসবে না, ধরো এদিক থেকে কোনো সিগন্যাল ওদিকে এলো, মানে এদিক থেকে কোনো সিগন্যাল এরকম গিয়ে ধরো এখানে এলো। ঠিক আছে, এবার সেই সিগন্যালটাকে এই রিসিভার কি করবে, রিসিভ করবে। কি করে আসবে না, সিএসএলএস ভায়া হয়ে এলপি আর সিপির অ্যাক্রসে এটা আসবে এবং সেখান থেকে ইনডিউস হবে আমার এই সেকেন্ডারিতে, এবং তার ফলে এই আরএক্সটা আমার এনার্জাইজড হবে এবং তখন সে কি করবে, এই যে কন্ট্যাক্ট দুটো আছে কন্ট্যাক্ট দুটোকে নিজের কাছে টেনে নেবে। ঠিক আছে, তার মানে পাথটা ক্লোজ হয়ে গেল। দ্যাট মিনস আমার যে ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার রিসিভড রিলে, এটার নাম হচ্ছে কি সিআরআরএ, এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার রিসিভড রিলে। আর যেহেতু এটা এ টার্মিনালে আছে, এ যে বাসবার সেদিকে আছে, তার জন্য এ সাফিক্সটাকে যোগ করা হয়েছে। এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার রিসিভড রিলে। ঠিক আছে, তার মানে এদিক থেকে যদি কোনো সিগন্যাল এদিকে আসে তাহলে ক্যারিয়ার রিসিভড রিলের মাধ্যমে সেটা রিসিভড হবে এবং সেই সিগন্যালটা কোথায় পৌঁছে যাবে, এই সার্কিট ব্রেকারের কাছে পৌঁছে যাবে। তার মানে এদিককার যদি সার্কিট ব্রেকার ট্রিপ হয় সেই সিগন্যালটা কোনোভাবে এখানে আসবে এবং সেখান থেকে ক্যারিয়ার রিসিভড রিলের মাধ্যমে এই সার্কিট ব্রেকারের কাছে সেই সিগন্যালটা পৌঁছে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে কি হবে, যদি ধরো এখানে আমরা কোনো সিগন্যাল এদিককার সার্কিট ব্রেকার মনে করো ট্রিপ হয়ে গেছে, এটা প্রথমে ট্রিপ হয়েছে, তখন কি হবে, প্রথমে আমরা এই স্টার্ট ক্যারিয়ারটা এখানে এনার্জাইজ হবে, এখান থেকে সিগন্যাল চলে যাবে এই স্টার্ট ক্যারিয়ারের কাছে, দিয়ে এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে। তাহলে এখান থেকে ট্রান্সমিটারের এখান থেকে ভায়া হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আসবে, সেখান থেকে এলপি আর সিপি এরা তো একটা প্যারালাল রেজোনেন্ট করাই আছে,
সেখান থেকে থ্রু এই এলএস সিএস হয়ে ট্রান্সমিশন লাইন হয়ে এই দিকের এলএস সিএস হয়ে এদিককার এলপিসিপির অ্যাক্রসে একটা ভোল্টেজ তৈরি করবে, এবং সেই ভোল্টেজটা এদিককার ট্রান্সমিটার বা রিসিভার, আমার এখানে কি আমার এদিক থেকে যদি আমার স্টার্ট ক্যারিয়ার হয় তাহলে এদিককার রিসিভারের কাজ হবে কি সেই সিগন্যালটাকে রিসিভ করা। তার মানে কি এদিককার ভোল্টেজ ইনডিউস হলো, তার মানে রিসিভার এটা এনার্জাইজড হবে, দিয়ে এই কন্ট্যাক্টটাকে এদিকে টেনে নেবে। যখনই টেনে নেবে এই কন্ট্যাক্ট ক্লোজ হওয়ার সিগন্যালটা এদিককার সার্কিট ব্রেকারের কাছে চলে যাবে। তখন এদিককার যে সার্কিট ব্রেকার, এই বি এন্ডের যে সার্কিট ব্রেকার, সেও ট্রিপ করে যাবে। আমরা সেটাই চাই, ঠিক আছে? তো এইভাবে ব্যাপারটা ফাংশন করে। এবার এখানে যে বিভিন্ন পার্টস গুলো আছে তাদের কি কি রোল আছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে কি কি পার্টস আছে দেখো। প্রথমে আছে আমাদের এল ট্র্যাপ অ্যান্ড সি ট্র্যাপ। এটার নাম কি বললাম, এল আর সি, এরা হচ্ছে প্যারালাল করে একটা আমাদের লাইন ট্র্যাপ ফর্ম করে, এদের নাম হচ্ছে লাইন ট্র্যাপ। এর কাজ কি? তো এদের কাজ হচ্ছে যে এদের ভ্যালুগুলো এমন ভাবে চুজ করা থাকে, এমন ভাবে এলপি অ্যান্ড সিপির ভ্যালু চুজ করা থাকে যাতে মানে এরা এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যেতে এর মধ্যে দিয়ে খুব বাধা দেবে, ঠিক আছে? মানে কি আমার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আমরা চাই কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ধরো আমি এদিক থেকে ওদিকে পাঠাবো সিগন্যালকে, তাহলে সিগন্যালের রাস্তাটা কেমন হওয়া উচিত? এদিক থেকে এখানে আসবে, এখান থেকে এদিক হয়ে এই ট্রান্সমিশন লাইন হয়ে এদিকে চলে যাবে। আমরা তো চাই না যে এই যে ক্যারিয়ার সিগন্যালটা তো এদিকে গিয়ে আমার কোনো লাভ নেই, বা ক্যারিয়ার সিগন্যালটা যদি আমার এদিকে চলে আসে তাতেও আমার কোনো লাভ নেই, আমি তো সেক্ষেত্রে তো ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডটা কমে যাবে। তার জন্য আমরা কি করব না, এই লাইন ট্র্যাপ গুলোকে ইউজ করব। এখানে আমার ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার এদের ভ্যালুগুলো এমন চুজ করা থাকে যেটা পাওয়ার ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল, পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল মানে কি 50 হার্টজের যে সিগন্যাল, মানে এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যে পাওয়ারটা যাচ্ছে, মেন কারেন্ট যেটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। সেই 50 হার্টজ সিগন্যালের ক্ষেত্রে এটা কোনো অপোজিশন অফার করবে না, সিগনিফিক্যান্ট কোনো অপোজিশন অফার করবে না। মানে ইজিলি 50 হার্টজ সিগন্যালটা এই লাইন ট্র্যাপ ভায়া হয়ে এদিক দিয়ে হয়ে ট্রান্সমিশন লাইন হয়ে এদিকে চলে আসতে পারবে। কিন্তু যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তার জন্য কিন্তু লাইন ট্র্যাপে যে এল ট্র্যাপ অ্যান্ড সি ট্র্যাপ আছে তারা মিলে যে লাইন ট্র্যাপ ফর্ম করেছে, তারা কিন্তু একটা হিউজ অপোজিশন অফার করবে, মানে প্রচন্ড বাধা দেবে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে এদিকে যেতে। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ধরো এদিক থেকে এখানে এলো, এখানে এসে সে যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে গেলে তো প্রচুর রেজিস্ট্যান্স, তাহলে সমস্ত যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল অলমোস্ট সবটাই এই ট্রান্সমিশন লাইন দিয়ে এই দিকে চলে যাবে। এইখানে এলো, এখানে আসার পরে তার কাছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে নিচের দিকে। সে কোন দিকে যাবে? এইদিকে তো যাবে না। কেন যাবে না? কারণ এদিকে আমার লাইন ট্র্যাপ আছে। লাইন ট্র্যাপে কি করে? প্রচুর অপোজিশন অফার করে, তার মানে প্রচুর রেজিস্ট্যান্স। তো প্রচুর রেজিস্ট্যান্সের দিকে যাবে না, তো কি করবে না সমস্ত ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটা এই দিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? এই হলো লাইন ট্র্যাপের কাজ। অন্যদিকে এখানে যে সিএস আর এলএস যেটা আমি বলেছি আগেই, এটা হচ্ছে কাপলিং ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর, যেটা সিরিজে কানেক্টেড আছে। এদের রোল কি? এদের রোল হচ্ছে যে এটা কিন্তু পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য হিউজ অপোজিশন অফার করবে। মানে 50 হার্টজের যে সিগন্যাল, যেটা নর্মাল পাওয়ার আমার, সেটা কোথা থেকে এলো? এ থেকে এলো, লাইন ট্র্যাপের মধ্যে দিয়ে তো ইজিলি পেরিয়ে গেল, এখান দিয়ে পেরিয়ে চলে এলো, দিয়ে তো তার কাছে দুটো রাস্তা আছে, পাওয়ারের কথা বলছি, পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তার কাছে দুটো রাস্তা, এক তো ট্রান্সমিশন লাইন দিয়ে এদিকে চলে যাও, আর হচ্ছে আরেকটা এদিকে চলে এসো। সে কিন্তু এইদিকে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এখানে সিএস যেটা আছে আর এলএস যেটা আছে, এটার ভ্যালুগুলো এমন চুজ করা থাকে যেটা এটা পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে একটা হিউজ অপোজিশন অফার করে, বা হিউজ একটা রেজিস্ট্যান্স অফার করে, ইম্পিডেন্স অফার করে, ঠিক আছে? তো সেই কারণে পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল সমস্তটাই কোন দিকে যাবে? ট্রান্সমিশন লাইন হয়ে এই দিকে চলে যাবে। আবার কি এখানেও ঢুকবে না, এখানেও ঢুকবে না, কারণ এখানেও সিএস আর এলএস আছে। এলএস আর সিএস তো হিউজ ইম্পিডেন্স অফার করছে, তার মানে এদিকে না ঢুকে সমস্ত পাওয়ারটা আমার এদিক দিয়ে গিয়ে এদিককার লাইন ট্র্যাপের মধ্যে দিয়ে ইজিলি পাস হয়ে যাবে, দিয়ে এখানে পৌঁছে যাবে, বি তে পৌঁছে যাবে। সেটাই আমি চাই। আমি তো ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যে মেন পাওয়ার, সেটাকে তো আমরা চাই না যে আমার এখানে ঢুকুক, যেখানে আমাদের যেটা এটা এই সিস্টেমের অ্যারেঞ্জমেন্টটা সমস্তটাই হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাঠানোর জন্য। তো এখানে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি ঢুকলে তো এগুলো ড্যামেজ হয়ে যাবে, সেটা আমরা মোটেই চাই না। তো যে কারণে এরকম অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তাহলে একটা জিনিস এখানে মনে রাখার আছে যে লাইন ট্র্যাপ, তার মধ্যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার এরা হচ্ছে প্যারালালে কানেক্টেড থাকে, এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ইজিলি পাস করতে দেয়, কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে ইম্পিডেন্স অফার করে, হিউজ ইম্পিডেন্স অফার করে। কিন্তু আর এই এলএস আর সিএস, যাদের নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটার এন্ড কাপলিং ইন্ডাক্টর, এটাকে আমরা এমন ভাবে এদের ভ্যালু চুজ করি যাতে এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে, বাট যেটা পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল তার জন্য কিন্তু একটা হিউজ ইম্পিডেন্স অফার করে, ঠিক আছে? আর এখানে যে প্যারালাল রেজোনেন্ট, যেটা প্যারালাল সার্কিট আছে এলপি আর সিপি, এদের ক্ষেত্রে ভ্যালুগুলো এমন চুজ করা থাকে যাতে
যেটা আমরা যে ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ইউজ করছি তার জন্য এটা একটা রেজোনেন্ট কন্ডিশন প্রোভাইড করে। তো রেজোনেন্ট কন্ডিশনে আমরা কি জানি, প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা এলপি এবং সিপি এদের অ্যাক্রসে পাবো। এবং এই ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা কেন চাইছি, তো ধরো যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ধরো একদিক থেকে এলো, মনে করো এদিক থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এলো, দিয়ে এখানে দিয়ে এসে এখানে ঢুকলো। এবার এইখানে যদি আমার ম্যাক্সিমাম ইম্পিডেন্স থাকে, ম্যাক্সিমাম ইম্পিডেন্স হলে তখন কি হবে, কোনো একটা পার্টিকুলার জায়গায় ধরো কারেন্ট এলো, কারেন্ট এসে ধরো এখানে আমার একটা ইম্পিডেন্স আছে, সাপোজ একটা ইম্পিডেন্স আছে, হ্যাঁ, ইম্পিডেন্সটা এখানে গ্রাউন্ডেড আছে। এই ইম্পিডেন্সের ভ্যালু যত বেশি হবে তত কি হবে, তত বেশি অ্যামাউন্ট অফ এখানে আমাদের, এটা ধরো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আমি এর নাম দিলাম সাপোজ আই সি, ক্যারিয়ার আই সি নাম দিলাম সাপোজ, ঠিক আছে। এটা ধরো আমার একটা ইম্পিডেন্সের মধ্যে আসছে, এই ইম্পিডেন্সের ভ্যালু যত বেশি হবে তত তো এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা বেশি পাবো, তাই না। এখানে যে ভোল্টেজ আমরা পাচ্ছি এর ভ্যালু যদি জেড হয় তাহলে এখানে ভোল্টেজ কত হচ্ছে, ভি ইজ ইকাল টু আমরা লিখতে পারি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের কারেন্ট মানে সাপোজ এটা হচ্ছে আইসি ইন্টু জেড, তাই না, আইসি ইন্টু জেড। এবার এই জেড এর ভ্যালু যত বেশি হবে, ইম্পিডেন্স যত বেশি হবে তত বেশি ভোল্টেজ আমরা পাবো। তো সেটাই আমাদের এখানে পারপাস, আমাদের এইখানে রেজোনেন্স করার কন্ডিশন মানে অর্থ এটাই, যখন আমরা এখানে রেজোনেন্স করছি আমরা এইখানে আর এইখানে এই দুটো পয়েন্টের মধ্যে সর্বোচ্চ অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছি। আর যত বেশি ভোল্টেজ আমরা পাচ্ছি তত বেশি অ্যামাউন্ট অফ আমাদের যে পাওয়ার সেটা সেকেন্ডারিতে ইনডিউসড হচ্ছে, এবং তার ফলে আমাদের যে ক্যারিয়ার রিসিভ রিলে অথবা যে স্টার্ট ক্যারিয়ার, এই দুটো ট্রান্সমিটার এবং রিসিভার এরা বেশি পরিমাণে সিগন্যালটা পাচ্ছে, ঠিক মতো সিগন্যালটা পাচ্ছে। যদি এটা ক্যারিয়ার যেটুই আমরা রেজোনেন্ট কন্ডিশনে না করতাম, কম মানে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে করতাম, সেখানে এতটা ভোল্টেজ এখানে আসতো না, এবং সেক্ষেত্রে হয়তো আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার ঠিকমতো সিগন্যালটাকে ট্রান্সমিট অথবা রিসিভ করতে পারতো না। তো সেটা হয় না, যে কারণে এখানে প্যারালাল রেজোনেন্ট কন্ডিশন এখানে বানানো থাকে, ঠিক আছে। প্যারালাল রেজোনেন্ট কন্ডিশন এইভাবে এখানে করা থাকে। এবার ধরো কোনো একটা ফল্ট হয়েছে, ফল্ট হলে কি হবে, কোনো একটা ট্রান্সমিশন লাইনের মনে করো কোনো একটা জায়গায় পার্টিকুলার জায়গাতে ফল্ট হয়েছে, এখানে ধরো ফল্ট হয়ে গেছে, না সাপোজ এখানে ফল্ট হলে তো মানে এমন একটা জায়গায় ফল্ট হয়েছে, এখানে আমার রিলে আছে, এখানে রিলে আছে, আমরা জানি কি কতদূর পর্যন্ত ফল্ট এলে ইমিডিয়েটলি ট্রিপ করে, না আপ টু হচ্ছে আমাদের 80% পর্যন্ত ফল্ট এলে এটা ইমিডিয়েটলি ট্রিপ করবে। মনে করো এতদূর পর্যন্ত ফল্ট এলে ইমিডিয়েটলি এর ট্রিপ করার কথা। এবার ফল্টটা ধরো এইখানে হয়েছে, এরকম জায়গায় যদি হয় তাহলে কি হবে, আমার বি তে যে রিলে আছে সে তো ইমিডিয়েটলি ট্রিপ করে যাবে, কিন্তু এ তে যে রিলে আছে সে তো ইমিডিয়েটলি ট্রিপ করবে না। কিন্তু আমাদের পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি রক্ষার জন্য কি দরকার, যাতে এই বি রিলেটাও ট্রিপ করে অ্যাজ ওয়েল অ্যাজ এ তে যে রিলে আছে সেও ট্রিপ সিগন্যালটা পাঠাতে পারে। তো সেটার জন্য তখন কি হবে, ধরো এখানে ফল্ট হলো, তার জন্য আমার এই বি তে যে রিলেটা বা সার্কিট ব্রেকার আছে সে ট্রিপ করে গেল বা রিলেটা সেন্স করলো। যখনই রিলে সেন্স করলো সে কি করবে, এই স্টার্ট ক্যারিয়ারকে, এই কন্ট্যাক্ট যেটা আছে এই কন্ট্যাক্টটাকে ক্লোজ করে দেবে। কি করবে না, ইমিডিয়েটলি এই কন্ট্যাক্টটা এখানে ক্লোজ হয়ে গেল। যেই এটা ক্লোজ হয়ে গেল, এই ট্রান্সমিটারের মাধ্যমে একটা যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটা চলে গেল, সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল চলে এলো কোথায়, এলপি আর সিপি এর অ্যাক্রসে। কিন্তু এটা তো রেজোনেন্ট কন্ডিশন, মানে এখানে একটা হাই ভোল্টেজ ইনডিউসড হবে, সেই ভোল্টেজটা কোথা দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে, এলসি আর এলএস আর সিএস এর মধ্যে দিয়ে চলে যাবে। এটা তো একটা লো রেজিস্ট্যান্স দিচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য, এদিক দিয়ে চলে গেল, দিয়ে কোথায় যাবে, এদিকে তো ঢুকবে না কারণ এখানে লাইন ট্র্যাপ আছে, হিউজ ইম্পিডেন্স। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে গেল, দিয়ে আবার এর কাছে দুটো রাস্তা, এই লাইন ট্র্যাপ আর একটা হচ্ছে নিচের দিকে। এই তো লাইন ট্র্যাপে তো যাবে না কারণ এটা হাই ইম্পিডেন্স দেবে, তাহলে নিচের দিকে চলে আসবে, এই সিএস আর এলএস এর মধ্যে দিয়ে চলে আসবে, দিয়ে এখানে এসে যাবে। এখানে এসে দেখবে যে এলপি আর সিপি এটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সির জন্য রেজোনেন্স কন্ডিশন প্রোভাইড করেছে। রেজোনেন্ট কন্ডিশন প্রোভাইড করা মানে কি, প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে এখানে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছি। যখনই ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে ইনডিউসড হচ্ছে তখন কি হবে, আমার এখানে যে রিসিভার আছে সে এনার্জাইজড হয়ে যাবে, হিউজ ভোল্টেজ এখানে পাবে, সেকেন্ডারিতে ইনডিউসড হবে ভোল্টেজ, তার জন্য রিসিভারটা এনার্জাইজড হবে, দিয়ে কি করবে, এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে, সিআরআর এর যে কন্ট্যাক্ট ক্যারিয়ার রিসিভ রিলে এ তার যে কন্ট্যাক্ট সেটাকে টেনে নেবে, টেনে নিয়ে কি করবে, এই সিগন্যালটা পাঠিয়ে দেবে এখানকার যে সার্কিট ব্রেকার আছে তার কোরেসপন্ডিং রিলেতে পাঠিয়ে দেবে। তখন এই রিলে ইমিডিয়েটলি এই সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে। তার মানে নর্মাল কন্ডিশনে এখানে ফল্ট হলে এটা ট্রিপ করতো, কিন্তু সেটা কিছুক্ষণ ডিলে নিয়ে করতো। কিন্তু তার পরিবর্তে আমরা কি করছি না, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা একটা সিগন্যালকে এখানে পাঠিয়ে দিচ্ছি, যার জন্য এখানকার যে রিলে সে আরো তাড়াতাড়ি ট্রিপ করছে, এবং তাড়াতাড়ি ট্রিপ করে কি করছে, এখানে যে ফল্ট হয়েছিল সেই ফল্ট পাথে যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটাকে বন্ধ করে দিচ্ছে। তাতে করে সুবিধা হচ্ছে এটাই যে ফল্টটা যদি ট্রানজিয়েন্ট কোনো ফল্ট হয়
তাতে পাওয়ার সাপ্লাই বন্ধ হচ্ছে দুদিক থেকে, এবং যদি ফল্টটা ট্রানজিয়েন্ট হয় নিজের থেকে ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হয়ে গেলে যতক্ষণ কিছুক্ষণ পরে আমরা এই দুটো সার্কিট ব্রেকার, এ তে যে সার্কিট ব্রেকার আছে আর বি তে যে সার্কিট ব্রেকার আছে, দুটোকেই আমরা রিক্লোজার করে ফেলতে পারবো, এবং তাতে লাইনটা হোল্ড করে যাবে বা লাইনের স্টেবিলিটি কিছু নষ্ট হবে না। ঠিক আছে, তো এই স্কিমটা কি সবাই বুঝতে পারলে? এই যে স্কিমটা বলা হলো, এটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার আপনি যেটা প্রথমে বললেন যে যদি মানে মাঝে কোথাও ফল্ট হয় সেক্ষেত্রে যেরকম আমাদের পাওয়ারটা যেরকম ওই গ্রাউন্ডে ফ্লো করে যাচ্ছে, সেরকম তো যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যে ইয়েটা মানে সিগন্যালটা সেটাও তো ফ্লো করে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা একটা অসুবিধা আছে, সেটাই বলছি। এটা আমি এবার আসবো যে সিঙ্গেল লাইন, এই যে কাপলিংটা আমরা বললাম এর নাম কি? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং। সিঙ্গেল লাইন, দেখো একটাই লাইন আছে, তার সঙ্গে গ্রাউন্ডের মধ্যে কাপলিং করা আছে, তাই না? এটা তো লাইন, একটাই লাইনে থাকে, সব ফেজে এটা করারও দরকার নেই, একটা পার্টিকুলার ফেজে এটা করবে এবং গ্রাউন্ডের মধ্যে কাপলিংটা করবে। ঠিক আছে, এবার হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং। এখানে সমস্যা এটাই, যদি কোনো ধরো ফল্ট, গ্রাউন্ড ফল্ট হয়ে যায় এরকম, গ্রাউন্ড ফল্টের জন্য কি হচ্ছে, মাঝে কোথাও যদি গ্রাউন্ড ফল্ট হয়ে যায়, তাহলে আমাদের পাওয়ার যেটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটাও গ্রাউন্ডে চলে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল তারও অনেকটা অংশ গ্রাউন্ডে চলে যাবে। তাতে আলটিমেটলি যতটা সিগন্যাল আমার একদিকে পৌঁছানোর কথা ততটা তো পৌঁছাবেই না, এবং ঠিকমতো এটা ফাংশন করতে পারবে না। ঠিক আছে, এরকম সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য এই সমস্যাটা দেখা দেয়। তো এটা একটা প্রবলেম, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে কারণে ইন প্র্যাকটিস এই স্কিমটাকে ইউজ করা হয় না, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিংটাকে ইউজ করাই হয় না। তাহলে কি ইউজ করা হয়? স্কিমটা অনেকটাই সিমিলার আরেকটা স্কিম এখানে ইউজ করা হয়, অনেকটা সিমিলার আরেকটা স্কিম এখানে ইউজ করা হয়। তো সেই স্কিমটা আমরা দেখব। এই স্কিমটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লাইন টু লাইন কাপলিং। ঠিক আছে, লাইন টু লাইন কাপলিং। আমার এখানে ডায়াগ্রামটা একটু চেঞ্জ করতে হবে, এখানে একটা ফেজ কম দেখানো আছে। এখানে আমাদের আরেকটা ফেজও থাকবে, সেটা আমি দেখাইনি। এটা ধরো আরেকটা ফেজ, সাপোজ এটা হচ্ছে আমাদের ফেজ নাম্বার এ, এটা হচ্ছে ফেজ এ। ঠিক আছে, থ্রি ফেজ লাইনের টোটাল ডায়াগ্রামটা আমরা এখানে শো করছি। ফেজ এ, এটা কি? ফেজ এ, এবিসি নাম দিলাম, ধরো তিনটা ফেজের নাম। এটা হচ্ছে ফেজ এ, এটা হচ্ছে ফেজ বি, এটা হচ্ছে ফেজ সি। এখানে আমাদের একটা এন্ড, এটা হচ্ছে আমাদের, মানে আমরা একটা এন্ডকে এখানে দেখিয়েছি। ঠিক আছে, এটা আমরা সেন্ডিং এন্ডটাকেই কেবলমাত্র এখানে ডায়াগ্রামে দেখিয়েছি। সিমিলার কন্ডিশন কিন্তু আমাদের রিসিভিং এন্ডেও থাকবে, আমরা খালি একটা দিককে দেখাচ্ছি। মানে ব্যাপারটা দেখো, এই যে ডায়াগ্রাম ছিল, এখানে আমরা রিসিভিং এন্ডও, এটা সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড, তাই তো? এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, আর এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড। দুদিকেই তো আমরা দেখতে পাচ্ছি সেম টাইপের কানেকশন আছে। তো এখানে যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এখানে কিন্তু কেবলমাত্র সেন্ডিং এন্ডটাকেই দেখানো হয়েছে, রিসিভিং এন্ডেও সিমিলার থাকবে, সেটা এখানে দেখানো হয়নি। এখানে দেখানো হয়নি, তোমরা ব্যাপারটা আশা করা যায় বুঝতে পারবে যে সেন্ডিং এন্ডেও রিসিভিং এন্ডের মতোই, সরি রিসিভিং এন্ডেও সেন্ডিং এন্ডের মতো সিমিলার টাইপ অফ কানেকশন এখানে করা থাকবে। তো এটা ধরো আমাদের ফেজ এ, ফেজ এটা, এটা ধরো আমাদের ফেজ বি, আর এটা ধরো আমাদের ফেজ সি। থ্রি ফেজ লাইনের এটা হচ্ছে এ এন্ড। এ এন্ডে আমাদের সার্কিট ব্রেকার আছে, আমরা থ্রি ফেজ যেটা আছে এই সার্কিট ব্রেকার তিনটে তো আমাদের একসঙ্গেই অপারেট করবে, তিনটে আমাদের যে থ্রি ফেজ সার্কিট ব্রেকার যেটা আছে তিনটে একসাথেই অপারেট করে। এরকম তিনটে সার্কিট ব্রেকার দেখানো হয়েছে, মানে তিনটে অ্যাকচুয়াল ডিফারেন্ট সার্কিট ব্রেকার নয়, একটাই সার্কিট ব্রেকার, তারই হচ্ছে তিনটে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, কন্ট্যাক্ট। নাও এখন যেটা ব্যাপার হচ্ছে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম না, কোনো একটা পার্টিকুলার ফেজের সঙ্গে আমরা আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে কাপল করেছিলাম ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে। কিন্তু এখানে সেটা না করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো পার্টিকুলার দুটো ফেজ, যে কোনো দুটো ফেজের মধ্যে আমরা কি করব না, যে কোনো দুটো ফেজের মধ্যে আমরা কাপলিংটা এখানে করব। ঠিক আছে,
তাতে করে কি হবে না, এইরকম যে মেজরিটি অফ ফল্ট যেটা হয়, মেজরিটি অফ ফল্ট কি টাইপের ফল্ট হয়, এই গ্রাউন্ড ফল্টই হয়, মেজরিটি অফ ফল্ট হচ্ছে গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট তো খুবই কমই হয়। তো যে কারণে আমরা কি করছি, আমরা দুটো লাইনের মধ্যে আমরা এই সিস্টেমটাকে অ্যারেঞ্জমেন্টটা করছি। তো সিমিলার দেখো আমরা এখানে আমরা কোন দুটো ফেজকে নিয়ে কাজ করছি না, ফেজ বি কে নিয়ে কাজ করছি আর ফেজ সি কে নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমরা এ ফেজটাকে অ্যাজ ওয়েল নর্মাল ছেড়ে দিয়েছি, ওটাতে কিছু করিনি। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ এ ফেজে আমরা প্রথমে একটা লাইন ট্র্যাপ ইউজ করেছি। লাইন ট্র্যাপ মানে তো জানোই, একটা হচ্ছে ক্যাপাসিটার, একটা হচ্ছে ইন্ডাক্টর, তাদের প্যারালালে কানেকশন করা হচ্ছে এবং তাদের ভ্যালুগুলো এমন ভাবে চুজ করা থাকে যাতে সেগুলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে তার মধ্যে দিয়ে পাস করতে না দেয়, কিন্তু আমাদের যে পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল অর্থাৎ 50 হার্জ পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটা কিন্তু ইজিলি লাইন ট্র্যাপের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। অনুরূপভাবে আমাদের যে সি ফেজ সেখানেও এরকম লাইন ট্র্যাপ আছে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে ওই আগেরটার ক্ষেত্রে যেরকম আমাদের কাপলিং ক্যাপাসিটার আর ইন্ডাক্টর ছিল, সিএস অ্যান্ড এলএস, এটা কার কার মধ্যে ছিল, কোনো একটা পার্টিকুলার ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে ছিল। এখানে সেটা কিন্তু কোনো পার্টিকুলার ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে থাকবে না, তার পরিবর্তে এটা দুটো ফেজের মধ্যে থাকবে। দুটো ফেজ মানে এখানে আমাদের কোন দুটো ফেজ নিয়ে কাজ হচ্ছে, বি আর সি। তাহলে বি আর সি এর মধ্যে দেখো বি যেখান থেকে শুরু সেই এন্ডেও আমরা একটা কাপলিং ক্যাপাসিটারের মতো সিএস অ্যান্ড এলএস লাগিয়েছি, সেটাকে আমরা টেনে এনেছি। তারপরে আমরা কাকে কানেক্ট করেছি না, আমাদের আগে যেরকম ছিল ওই এটা এলপি এন্ড সিপি, যেটা প্যারালাল সার্কিট টিউনড ফর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেরকম, মানে যেটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্ট কন্ডিশন দেয় সেরকম টাইপের। এখানে হচ্ছে সিপি আছে আর তার প্যারালালে কি আছে, এখানে এলপি দুটো আমরা ইউজ করেছি, ঠিক আছে। এখানে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যেরকম হয় সিমিলার টাইপের আমরা এখানে ইউজ করেছি, একটা এলপি আর আরেকটা এলপি, মানে অ্যাকচুয়ালি তাদের মধ্যবর্তী অংশ যেটা মিডিল পয়েন্ট সেটাকে আমরা আবার গ্রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে আমাদের সি ফেজে অনুরূপ ভাবে এখানেও যেরকম কাপলিং ক্যাপাসিটার ছিল সেরকম সিএস অ্যান্ড এলএস এখানে লাগানো হয়েছে। এবার এই সিএস এলএস এদের কাজ কি, এদের কাজ হচ্ছে এদের ফ্রিকোয়েন্সি, এদের ভ্যালুগুলো এমন ভাবে চুজ করা থাকে যাতে এর মধ্যে দিয়ে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেতে প্রচন্ড বাধা পাবে, প্রচুর ইম্পিডেন্স পাবে, কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু এর মধ্যে দিয়ে ইজিলি পাস করে যাবে, ঠিক আছে। আর এই যে সিপি আর এলপি এদের ভ্যালুগুলো এমন চুজ করা থাকে যাতে যখন আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে আসবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি এর একপ্রসে আসে সেটা কিন্তু রেজোনেন্ট কন্ডিশন প্রোভাইড করবে, এবং রেজোনেন্ট কন্ডিশনে আমরা জানি ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হয়। কোথায় ইনডিউস হবে না, এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হবে রেজোনেন্ট কন্ডিশনে, প্যারালাল রেজোনেন্সে, ঠিক আছে। তো সেটার জন্য এই সিপি আর এলপি এদের ভ্যালুগুলো সেই মোতাবেক চুজ করা থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, আমাদের এখানে আছে একটা এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আছে আমাদের একটা ট্রান্সমিটার টিএক্স, এবং ট্রান্সমিটারের অ্যাক্রস এখানে কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে স্টার্ট ক্যারিয়ার, মানে যখন কোনো ক্যারিয়ার সিগন্যালকে আমরা পাঠাতে চাইবো তখন আমরা এটাকে ক্লোজ করে দেবো, ঠিক আছে। অনুরূপভাবে এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কানেক্টেড আছে আমাদের একটা রিসিভার, দ্যাট মিনস আরএক্স। এটা কি করবে, আরএক্স হচ্ছে আমাদের কোনো সিগন্যাল যদি অন্য দিক থেকে আসে, মানে এটা তো আমরা খালি সেন্ডিং এন্ডটা দেখিয়েছি, রিসিভিং এন্ডেও সিমিলার টাইপের এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে, আমি এটাকে বক্সের মাধ্যমে দেখালাম সাপোজ, ঠিক আছে, আমি এটাকে ড্র করলাম না। তো রিসিভিং এন্ড থেকেও ধরো এরকম কোনো সিগন্যাল এলো, ঠিক আছে, রিসিভিং এন্ড থেকেও ধরো কোনো একটা সিগন্যাল এদিকে এলো, সেই সিগন্যালটা কোনো একটা পার্টিকুলার ফেজের ভায়া হয়ে আসবে, ধরো বি ফেজের মধ্যে দিয়ে এলো, দিয়ে আমার সিএস এলএস ভায়া হয়ে এই এলপি আর সিপির অ্যাক্রসে একটা ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস করবে রেজোনেন্ট কন্ডিশনে, দিয়ে কি করবে সেটা আবার এই এর অ্যাক্রস একটা ভোল্টেজ ইনডিউসড হবে এবং তার জন্য রিসিভারের কন্ট্যাক্ট ক্লোজ হবে, মানে এই কন্ট্যাক্টটা এখানে থেকে যাবে, দিয়ে ক্যারিয়ার রিসিভ রিলে এটা এ তে চলে যাচ্ছে। ক্যারিয়ার রিসিভ রিলে অফ এ, এই সিগন্যাল কোথায় যাবে না এই সার্কিট ব্রেকারে চলে যাবে, দিয়ে সার্কিট ব্রেকারটা ট্রিপ হয়ে যাবে, ঠিক আছে। যদি রিসিভিং এন্ড থেকে কোনো সিগন্যাল এদিকে আসে তখন এরকম আসবে। আবার যদি মনে করো আমার কোনো জায়গায় ফল্ট এমন জায়গায় হয়েছে এই এ সার্কিট ব্রেকারের কাছাকাছি কোথাও হয়েছে ধরো, দিয়ে কি হবে, তাহলে তো আমার এ সার্কিট ব্রেকারটা আগে ট্রিপ করবে, দিয়ে তখন কি হবে না, তখন প্রথমে এই স্টার্ট ক্যারিয়ারটাকে ক্লোজ করে দেবে, দিয়ে স্টার্ট ক্যারিয়ারটাকে ক্লোজ করলে এখানে ভোল্টেজ ইনডিউসড হলো, এই ভোল্টেজ এখানে আর এই টার্মিনালের অ্যাক্রসে ইনডিউসড হবে, এবং সেই ভোল্টেজটা থ্রু দিস লাইনস, মানে বি এবং সি এই দুটো ফেজের যে লাইন তাদের মাধ্যমে কোথায় যাবে, তাদের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে আমাদের এই রিসিভিং এন্ড, সেখানকার যে এরকম ম্যানেজমেন্ট আছে, সেখানকার যে আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার আছে সেখানে কিন্তু মানে সেই ট্রান্সফরমারের অ্যাক্রসে চলে যাবে, এবং সেখানকার যে রিসিভার থাকবে সে ওই সিগন্যালটাকে রিসিভ করবে, এবং ওই এন্ডে রিসিভিং এন্ডে আমাদের অনুরূপভাবে সিআরআর বি বলে একটা থাকবে, সিআরআর বি তখন কি করবে, ওই দিককার যে সার্কিট ব্রেকার বি এন্ডে সেই সার্কিট ব্রেকার বি কে সিগন্যাল পাঠিয়ে দেবে
যে এ এন্ডে সার্কিট ব্রেকার ট্রিপ করে গেছে, অতএব বি এন্ডেও সার্কিট ব্রেকারটা ট্রিপ করা উচিত। তো ইমিডিয়েটলি বি এন্ডের যে সার্কিট ব্রেকার সেটাও ট্রিপ করে যাবে। ঠিক আছে, মানে আগেরটার মতোই কনসেপ্ট বা আগেরটার মতোই ওয়ার্কিং প্রসেস, কিন্তু এখানে কানেকশনটা একটু আলাদা টাইপের। মানে আগেরটার ক্ষেত্রে আমরা সিগন্যালটাকে কাপল করেছিলাম একটা ফেজ, যে কোনো একটা ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে আমরা কাপল করেছিলাম, তার জন্য এটার নাম ছিল সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কাপলিং। ঠিক আছে, কিন্তু এখানে আমরা যেটা কাপলিং ইউজ করছি এটা হচ্ছে আমাদের লাইন টু লাইন কাপলিং। এটাতে সুবিধা কি না, মেজরিটি অফ ফল্ট যেটা আমাদের পাওয়ার সিস্টেমে হয় আমরা জানি 80% ফল্ট হচ্ছে কি না সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট যেহেতু মেজরিটি, সেক্ষেত্রে আমরা সিগন্যালটা তো ঠিক মতো পৌঁছাতে পারবো না অন্য এন্ডে। ঠিক আছে, যেহেতু এরকম গ্রাউন্ড ফল্ট যদি হয়ে যায় তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোও গ্রাউন্ডে চলে যাবে, যে ঠিক মতো সিগন্যাল অন্য এন্ডে পৌঁছাবে না। তো সেই কারণে এরকম লাইন টু লাইন কাপলিং ইউজ করা থাকে, যেহেতু লাইন টু লাইন ফল্টের প্রবাবিলিটি অনেক কম। একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে লাইন টু লাইন ফল্টের প্রবাবিলিটিটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো সেই কারণে এই ধরনের কাপলিংটা এখানে ইউজ করা থাকে। ঠিক আছে, এখানে আমরা দুটো লাইনের মধ্যে দিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সেন্ড করছি এবং দুটো লাইনের মধ্যেই আমরা কাপলিংটাও করেছি, কিন্তু ওখানে কি করেছিলাম আমরা একটা পার্টিকুলার ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে কাপলিংটা করেছিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, মানে এটা কিন্তু টোটাল ডায়াগ্রামটা নয়, টোটাল ডায়াগ্রামটা তোমরা ড্র করতে পারো নিজেরা। ঠিক আছে, একটু ছোট জায়গা মানে ছোট করে আঁকতে হবে। তো সেখানে আমরা এটা সেন্ডিং এন্ডে দেখিয়েছি, রিসিভিং এন্ডেও সিমিলার এই টাইপেরই একটা কানেকশন করতে হবে, এবং রিসিভিং এন্ডেও কিন্তু আমাদের এই দুটো ফেজে লাইন ট্র্যাপ থাকবে। ঠিক আছে, তো এবার আমরা একটা কনসেপ্ট এইখানকার আমরা একটু ডিসকাস করে নিই, যে ক্যারিয়ার এডেড ডিরেকশনাল কম্প্যারিজন রিলে। ঠিক আছে, তার কনসেপ্ট একটু আমরা ব্রিফলি ডিসকাস করে নিই। তার নামটা কি, ক্যারিয়ার এইডেড ডিরেকশনাল কম্প্যারিজন রিলে। দেখো এখানে আমরা একটা স্কিম দেখবো, যে ক্যারিয়ার এইডেড ডাইরেকশনাল কম্প্যারিজন রিলে। ঠিক আছে, আমি এটাকে ড্রই করে নিই একবার। ধরো একটা আমাদের ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনের আমরা দু এন্ডে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড আর এটা ধরো আমাদের রিসিভিং এন্ড। ঠিক আছে, দুটো এন্ড আছে ট্রান্সমিশন লাইনে। এবার হচ্ছে কি সেন্ডিং এন্ডে আমাদের আছে একটা কি সার্কিট ব্রেকার আছে, এখানে আমাদের একটা সার্কিট ব্রেকার আছে, এবং রিসিভিং এন্ডেও আমাদের একটা সার্কিট ব্রেকার আছে। আমি সাপোজ এই বাসের নাম দিলাম এ বাস এবং ওই বাসের নাম দিলাম বি বাস। এবার এখানে তো আমাদের রিলে থাকবে, আমরা কি রিলে ইউজ করবো না, ডিরেকশনাল রিলে আমরা ইউজ করছি, ডিরেকশনাল রিলে আমরা ইউজ করছি এক্ষেত্রে। তো ধরো এখানে আমাদের একটা কি থাকবে, ডিরেকশনাল রিলের মধ্যে কি কি সিগন্যাল যায় বলো। ডিরেকশনাল রিলের মধ্যে আমাদের কারেন্ট সিগন্যালও যায়, সিটি থেকে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পিটি থেকে যায় সিগন্যাল। তাহলে এটা হচ্ছে সিটি ধরো একটা আছে এখানে, সেই সিটি থেকে আমাদের ডিরেকশনাল রিলেতে সিগন্যাল চলে যাবে। আবার আমাদের এখানে একটা পিটি আছে, ধরো এরকম একটা পিটি আছে, সেই পিটি থেকেও আমাদের সিগন্যাল চলে যাবে ওই রিলের মধ্যে। তাহলে দুটো সিগন্যাল আমার রিলের মধ্যে গিয়ে ঢুকবে। এখানে আমাদের রিলেটা এরকম আছে। এই রিলেটা কি রিলে, এটার নাম হচ্ছে ডিরেকশনাল রিলে। ডিরেকশনাল রিলে কিন্তু কোনো একটা পার্টিকুলার দিকে কারেন্ট ফ্লো হলে তখনই ট্রিপ করে। ঠিক আছে, আমরা নাম দিলাম ধরো ডিরেকশনাল রিলে নাম্বার এ, এটা হচ্ছে এ এন্ডে ডিরেকশনাল রিলে, তার জন্য ডিআইআর এ নাম দিলাম। ঠিক আছে, ডিরেকশনাল রিলে অফ দিস এন্ড এ। ওকে, নেক্সট হচ্ছে কি, এই যে আমার রিলে, আর এখানে আমাদের কি থাকবে, এই যে স্কিমটা আমরা ইউজ করছি, অ্যাকচুয়ালি আমাদের এখানে কি থাকছে, এই যখন আমরা ক্যারিয়ার এডেড প্রোটেকশন ইউজ করছি, আমাদের রিসিভার ট্রান্সমিটার এই ব্যাপারগুলোও থাকছে। তার মানে রিসিভার এবং ট্রান্সমিটারও আমাদের এখানে কিন্তু থাকবে। তো ডিরেকশনাল রিলে থেকে আমরা কাপেল করব কাকে না, আমাদের এখানে কাপেল করে দেবো আমরা
একটা ট্রান্সমিটারকে, ঠিক আছে, একটা ট্রান্সমিটার থাকবে এখানে। সাপোজ এটা আমি একটা ট্রান্সমিটারের একটা রিলে বলছি, ঠিক আছে, এটা হলো ট্রান্সমিটার। আর এখানে আমাদের একটা এন্ড থাকবে ট্রান্সমিটারের সঙ্গে কানেক্টেড, সাপোজ এর নাম হলো আমার টিআর বা টিএক্স, এটা আমি টিএক্স বলছি ট্রান্সমিটার যেহেতু, ঠিক আছে। আর এদিকে আমাদের থাকছে ধরো আরেকটা রিসিভার, এ হচ্ছে রিসিভ করে সিগন্যাল, এ ট্রান্সমিট করে আর ও হচ্ছে রিসিভ করে। এই রিসিভার আর ট্রান্সমিটার এই দুটোকে নিয়ে আমরা ধরো একটা কোথায় দিচ্ছি, একটা অ্যান্ড গেটের মধ্যে দিচ্ছি, একটা অ্যান্ড গেট আমরা ইউজ করছি। অ্যান্ড গেট তোমরা জানো, অ্যান্ড গেটের ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা জানো, যখন হচ্ছে দুটো ইনপুট ওয়ান হবে তখনই অ্যান্ড গেটের আউটপুট ওয়ান হবে, এবং সেই অ্যান্ড গেটের যে আউটপুট সেটাকে আমরা কোথায় ফিড করছি না, আমরা এই রিলেকে ফিড করে দিচ্ছি। এটা হলো এর কানেকশন, এটা হলো এর কানেকশন। অনুরূপভাবে আমাদের এই যে এন্ড, এই এন্ডেও কি থাকবে, এখানেও আমাদের রিসিভিং এন্ডেও থাকবে একটা রিলে, রিলে থাকবে। তার জন্য কি কি দরকার, একটা হচ্ছে সার্কিট ব্রেকার, সরি একটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার তো দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের ধরো একটা সিটি, সিটি থেকে সিগন্যাল চলে আসবে কোথায় না রিলের মধ্যে চলে আসবে, এবং একটা থাকবে আমাদের পিটি, সেই পিটি থেকেও আমাদের সিগন্যাল চলে আসবে রিলের মধ্যে। একটা পিটি আছে এরকম, পিটি থেকেও সিগন্যাল চলে আসছে রিলের মধ্যে, দিয়ে এটা ধরো একটা রিলের মধ্যে ঢুকছে। এই রিলে এটা ডাইরেকশনাল রিলে, এটা হচ্ছে একটা ডিরেকশনাল রিলে। সেই ডিরেকশনাল রিলে এর নাম দিলাম সাপোজ ডিআইআর বি, এটার নাম দিলাম আমি ডিআইআর বি, ডিরেকশনাল রিলে বি, ঠিক আছে। এবার হচ্ছে কি ডিরেকশনাল রিলে বি থেকে যেটা আছে দুদিকে মানে দুটো সিগন্যাল দুদিকে যাবে, একটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ইনপুটে চলে যাবে আর একটা হচ্ছে ট্রান্সমিটারে চলে যাবে। সেই সিগন্যালটাকে ট্রান্সমিট করতে হবে, অন্য এন্ডে তো পাঠাতে হবে, তার জন্য ট্রান্সমিটার এখানে আমরা কানেক্ট করব। এটা ধরো টিএক্স, আর এদিকে আমাদের একটা অ্যান্ড গেটে চলে যাচ্ছে, আর অন্যদিকে একটা রিসিভারও এখানে আছে, এ রিসিভ করবে, এ হচ্ছে রিসিভ করবে। এই রিসিভ করে কোথায় দেবে না একটা অ্যান্ড গেটের মধ্যে দেবে। সেই অ্যান্ড গেটের যে আউটপুট আমরা পাবো সেই আউটপুটকে আমরা কোথায় দিয়ে দেবো না, আমরা এই এই সার্কিট ব্রেকার এর মধ্যে দিয়ে দেবো, এই বিতে যে সার্কিট ব্রেকার আছে তার ওখানে দিয়ে দেবো। আচ্ছা এটা তাহলে কোনটা কি, একটা এই যে এটা এটা হলো আমার ধরো ট্রান্সমিট করবে, তাহলে এ হলো টিএক্স, এ হলো টিএক্স, আর এ কি এ হলো আরএক্স, এ রিসিভ করবে। এবার দেখো এই হয়ে গেল আমাদের কানেকশনটা। এটা আমার এই রিলের নাম কি, এটা হচ্ছে ডাইরেকশনাল রিলে অ্যাট এ। তাহলে ডিআইআর এ এটা কোন দিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করে না, আমি ধরে নিলাম এটা হচ্ছে এই দিকে যদি পাওয়ার ফ্লো হয় তাহলে ট্রিপ করে। ডাইরেকশনাল রিলেতে আমাদেরকে ডাইরেকশনটা লিখতে হয় আমরা জানি, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে হলে ট্রিপ করবে না ডান দিক থেকে, মানে বাঁ দিক থেকে ডান দিকে পাওয়ার ফ্লো হলে এই ডাইরেকশনাল রিলে অ্যাট এ, যেটা আমি ডিআইআর এ নাম দিচ্ছি, এ ট্রিপ করে। অন্যদিকে এখানে যে ডাইরেকশনাল রিলেটি আছে সেটা হচ্ছে ডিআইআর বি, এ কোন দিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করে না ডান দিক থেকে বাঁ দিকে পাওয়ার ফ্লো যদি হয় ডিআইআর বি তখনই আমার ট্রিপ করে যাবে। ডিআইআর এ হলো ডিআইআর বি, ওকে। এখন দেখো আমরা দেখবো যে আমাদের যদি মনে করো কোথাও একটা কম্বাইন্ড ফল্ট আছে, তো এবার আমাদেরকে ধরো কোনো একটা জায়গায় ইন্টারনাল ফল্ট হয়ে গেছে, ইন্টারনাল কোথাও একটা ফল্ট হয়েছে, মনে করো এখানে একটা ফল্ট হয়ে গেছে, কোথায় হয়েছে না এইখানে, এখানে একটা ফল্ট হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি এর কাছাকাছি জায়গায় ফলটা হয়েছে, আমি এটা বোঝাতে চাইছি যে আমার এর কাছাকাছি একটা জায়গায় এই ফলটা হয়েছে, ঠিক আছে। তো এর কাছাকাছি জায়গায় যদি ফলটা হয় তাহলে আমার কোন সার্কিট ব্রেকার আগে ট্রিপ করবে, আমার এর কাছাকাছি জায়গায় ফল্ট হয়েছে মানে এতে যে সার্কিট ব্রেকার আছে এ তো এর দিকে পাওয়ারটা ফ্লো হচ্ছে এদিকে, তাহলে এ তো ইমিডিয়েটলি ট্রিপ করবে। আমি ধরলাম একটা ডাবল ফিড সিস্টেম, মানে দুদিক থেকেই পাওয়ার ফিড হয়, এদিকেও কোনো জেনারেটর কানেক্টেড আছে এদিকেও জেনারেটর কানেক্টেড আছে, মানে পাওয়ার এদিক থেকেও এদিকে আসবে অ্যাজ ওয়েল অ্যাজ ওদিক থেকেও এদিকে আসবে, দুদিক থেকেই পাওয়ার ফিড হওয়ার চান্সেস আছে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এটা এর কাছাকাছি জায়গায় হয়েছে, মানে এইটা এই সার্কিট ব্রেকারটা আগে ট্রিপ করেছে, মানে এই রিলে ব্যাপারটাকে আগে সেন্স করেছে। তাহলে ডাইরেকশনাল রিলেটা আমার ফার্স্টে এনার্জাইজড হয়েছে, আমি ডাইরেকশনাল রিলে যে এনার্জাইজেশনের সিগন্যাল আমি ধরলাম ওয়ান, মানে ট্রিপ হওয়া মানে বা ট্রিপ সিগন্যাল পাওয়া মানে ওয়ান আমি ধরলাম, ঠিক আছে, ওটাকে আমি ওয়ান ধরছি, মানে এখানে এই ওয়ান আউটপুট দিচ্ছে। ডাইরেকশনাল রিলে তো সেন্স করেছে যে ফল্ট হয়েছে, তার মানে যখনই ফল্ট সেন্স করে ধরা যাক ওয়ান আউটপুট দেয়, তা ওয়ান আউটপুট দিল, সেই ওয়ানটা কার কার সঙ্গে কানেক্টেড, আমার ট্রান্সমিটারের সঙ্গে কানেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড গেটের সঙ্গেও কানেক্টেড, ঠিক আছে। তা এই সিগন্যালটা ওয়ান সিগন্যালটা আমার একটা ওয়ান আমার চলে যাবে অ্যান্ড গেটের এই এই ইনপুটে চলে যাবে, আর একটা ওয়ান কি হবে না এই ট্রান্সমিটারের ভায়া হয়ে কোথায় যাবে, ট্রান্সমিটার কি করে সিগন্যালকে ট্রান্সমিট করে,
মানে ট্রান্সমিটার মানে কিসের মাধ্যমে ট্রান্সমিটটা করে, ওই আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেভাবে ট্রান্সমিট হয় আমি স্কিমটা আগে এক্সপ্লেন করলাম। মানে এদিক থেকে সিগন্যালটা যাবে, গিয়ে কোন দিক দিয়ে যাবে, এদিকে তো ঢুকবে না। এদিকে কেন ঢুকবে না, কারণ এদিকে তো আমাদের হিউজ ইম্পিডেন্স আছে, লাইন ট্র্যাপ আছে, ওদিকে যাবে না। তাহলে এদিক থেকে গিয়ে কোন দিকে চলে যাবে, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গিয়ে সিগন্যালটা কোন দিকে যাবে বলো, এদিক থেকে গেল, এদিক দিয়ে গেল, গিয়ে এদিকে আমাদের কে আছে বি এন্ডে, কোনটা দিয়ে ঢুকবে, রিসিভার দিয়ে ঢুকবে না ট্রান্সমিটার দিয়ে ঢুকবে? ট্রান্সমিটার তো ট্রান্সমিট করে, রিসিভার হচ্ছে রিসিভ করে, তাহলে রিসিভার দিয়েই ঢুকবে। রিসিভার দিয়ে ঢুকলো, রিসিভার দিয়ে ঢুকে কোথায় চলে যাবে, রিসিভার দিয়ে ঢুকে আমার চলে যাবে হচ্ছে এই যে আমাদের এইখানে যে অ্যান্ড গেটটি আছে তার ইনপুটে চলে যাবে, এখানে আমার 1 চলে যাবে। ঠিক আছে, এখানে আমার 1 চলে যাবে। ঠিক আছে, অন্যদিকে যেহেতু এই ফল্টটা দুদিক থেকেই ফিড হয়, তার মানে এও তো ফল্টটাকে সেন্স করেছে, এই রিলেটাও তো আমার ফল্টটাকে সেন্স করেছে, ডিরেকশনাল রিলে অ্যাট বি এও তো ফল্টটা মানে ওভার কারেন্ট তো সেন্স করেছে, তার মানে এই রিলেও কিন্তু এনার্জাইজড হবে। এই রিলেও এনার্জাইজড যখন হবে, এ ধরো এই সিগন্যাল একটা ডিরেকশনাল রিলে এই একটা আউটপুট জেনারেট করলো 1, ঠিক আছে, 1 আউটপুট জেনারেট করবে, এও যেহেতু ফল্টটাকে সেন্স করবে এও একটা 1 আউটপুট জেনারেট করবে। সেটা কি হবে, সেই 1 আউটপুট যেটা জেনারেট করলো সেটা এইখান দিয়ে একটা 1 আমার এখানে চলে এলো, একটা 1 তো এই অ্যান্ড গেটের ইনপুটে চলে আসবে যেহেতু কানেক্টেড, আর একটা 1 কে কি করবে, এদিক দিয়ে এই রিসিভার এই ট্রান্সমিটারের মাধ্যমে এদিক থেকে যাবে আরেকটা ট্রান্সমিটার, আমি লাইনটাকে দেখাই কোন দিক দিয়ে যাবে লাইন পাওয়ারটা, অ্যাকচুয়ালি এই ট্রান্সমিটারের ভায়া হয়ে এদিক দিয়ে গিয়ে এ আবার কোন দিকে যাবে, বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিকে, মানে এদিকে তো যেতে পারবে না কারণ এদিকে লাইন ট্র্যাপ আছে, এদিক থেকে গিয়ে এদিক থেকে যাবে, এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এইদিকে যে রিসিভার আছে সে রিসিভ করবে সিগন্যালটাকে, রিসিভ করলো, রিসিভার থেকে গিয়ে আলটিমেটলি এই যে অ্যান্ড গেট আছে এর ওখানে ঢুকে গেল। তাহলে এখানে কত আউটপুট, কত ইনপুট হলো, এখানে 1 হলো, কারণ এ 1 আউটপুট জেনারেট করেছিল, তার জন্য এ 1 হলো অ্যাজ ওয়েল অ্যাজ এই 1টা এখানেও হলো। তার মানে আমি এখন দেখতে পাচ্ছি আমার যে দুটো অ্যান্ড গেট, এরও দুটো ইনপুট, এর হচ্ছে দুটো ইনপুট কত 1, আউটপুট কত হবে, তাহলে আউটপুটও 1 হবে। আউটপুট যদি দুটো ইনপুট 1 হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটও 1 হয়, সেই 1 আউটপুট কোথায় চলে যাবে, এই ব্রেকারকে চলে যাবে, এই ব্রেকার ট্রিপ হয়ে যাবে। অন্যদিকে এখানেও দেখো এই অ্যান্ড গেটের দুটো আউটপুট কি হয়েছে 1 হয়েছে, সরি দুটো ইনপুট 1 হয়েছে, দ্যাট মিনস আউটপুটটা 1 হবে, সেই 1টা চলে যাবে এই ব্রেকারকে। ঠিক আছে, তার মানে এই ব্রেকারও ট্রিপ হয়ে যাবে, বুঝে গেল, এই ব্রেকারও ট্রিপ হয়ে যাবে। তার মানে কোনো একটা ফল্ট যদি ইন্টারনাল ফল্ট হয় তার জন্য আমাদের দুদিককার যে সার্কিট ব্রেকার আছে তারা দুজনেই কিন্তু ট্রিপ করবে, এই ব্যাপারটা আমি বোঝাতে চাইলাম, দুটো দিককার সার্কিট ব্রেকারই কিন্তু ট্রিপ করবে। এইভাবে আমাদের ক্যারিয়ার রেটেড ডিরেকশনাল রিলে কাজ করে, ইন্টারনাল ফল্টের জন্য ট্রিপ করবে দুদিককার সার্কিট ব্রেকারই, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে ব্যাপার যে আমরা ধরি যদি কোনো একটা এক্সটার্নাল ফল্ট হয়, এক্সটার্নাল ফল্টের জন্য কি হবে, এক্সটার্নাল ফল্ট মানে কি রকম, মনে করো এই হচ্ছে আমাদের স্কিম, এখানে আমাদের স্কিমটা তো আগে আমি বলেছি, ধরো এক্সটার্নালি একটা জায়গায় পরবর্তী সেকশনে ফল্ট হয়েছে, মানে এ থেকে বি পর্যন্ত একটা সেকশন, তো বি এর পরে একটা জায়গায় এখানে ফল্ট হয়ে গেছে, এরকম জায়গায় ফল্ট হয়ে গেছে। তা এই যে ফল্টটা হলো তার জন্য আমার কি হবে, এই বি তে ফল্ট হলে কারেন্টটা কোন দিকে যাবে, বি তে যদি ফল্ট হয় আমার এদিক থেকে একটা কারেন্ট, হিউজ কারেন্ট এদিক দিয়ে গিয়ে এই ফল্টে ফিড করবে তো। এবার এই যে হিউজ কারেন্টটা ফিড করছে, তো তার জন্য আমার কোন রিলেটা এনার্জাইজ হবে, ওভার কারেন্ট রিলে কোন রিলে বুঝতে পারবে, কোন রিলে সেটাকে সেন্স করবে, ডাইরেকশনাল রিলে অ্যাট এ না ডাইরেকশনাল রিলে অ্যাট বি? ডাইরেকশনাল রিলে অ্যাট বি কিন্তু ব্যাপারটাকে বুঝতে পারবে না, কারণ কি ফল্ট কারেন্টের যে ডাইরেকশন দেখো, এই রিলে যেদিকে কারেন্ট গেলে তবে এনার্জাইজড হয় তার বিপরীত দিকে কারেন্টটা ফ্লো হয়েছে, তার মানে এই ডাইরেকশনাল রিলে অ্যাট বি এ কিন্তু ফল্টটাকে সেন্স করতে পারবে না। ফল্টটাকে আমার সেন্স করবে কোন রিলে, ডাইরেকশনাল রিলে অ্যাট এ, কারণ এদিক থেকে ফল্ট কারেন্টটা এইরকম যাচ্ছে, এরকম যদি ফল্ট কারেন্ট যায় ডাইরেকশনাল রিলের এ যেদিকে গেলে ট্রিপ করে সেদিকেই ফল্ট কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে এ ব্যাপারটাকে সেন্স করবে। এই ব্যাপারটাকে যখনই সেন্স করবে এর এখানে আউটপুট তৈরি হবে, ডিরেকশনাল রিলে অ্যাট এ এর এখানে আউটপুট 1 তৈরি হবে। এই 1টা কোথায় কোথায় যাবে না, এই অ্যান্ড গেটের ইনপুটে 1 চলে যাবে, অন্যদিকে এই রিসিভার ট্রান্সমিটারের মাধ্যমে এখানে 1 চলে যাবে। 1টা কোথা দিয়ে যাবে, এদিক দিয়ে চলে যাবে, চলে কোথায় যাবে না এই যে ট্রান্সমিটার সেই সিগন্যালটাকে ট্রান্সমিট করে দিল, এদিকে আমাদের রিসিভিং এন্ডে রিসিভার সেটাকে রিসিভ করলো, রিসিভার থেকে রিসিভ করে সেটা চলে গেল আমাদের এই অ্যান্ড গেটের মধ্যে, মানে এখানেও এই অ্যান্ড গেটের ইনপুটে 1 ঢুকলো। কিন্তু এইখানে যে ডিরেকশনাল রিলে অ্যাট বি যেটা আছে এ তো ব্যাপারটাকে সেন্স করতে পারে না, কারণ এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো যেদিকে হলে এ এনার্জাইজড হতো সেদিকে তো হয়নি, কারেন্টের ফ্লো তার বিপরীত দিকে হয়েছে, তার মানে এই রিলেটা কিন্তু এনার্জাইজড হয়নি। যেহেতু এনার্জাইজড হয়নি
তার মানে কি ডিরেকশনাল রিলে অ্যাট বি এ কত আউটপুট দেবে? এই জিরো আউটপুট দেবে। এই জিরো আউটপুটটা কোথায় চলে যাবে? জিরো আউটপুটটা এই অ্যান্ড গেটে চলে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের মাধ্যমে সেটা ট্রান্সমিটও হবে। ধরো ট্রান্সমিটার এই জিরো আউটপুটটাকে ট্রান্সমিট করলো, এদিক থেকে জিরো আসছে, জিরো কোথা দিয়ে আসছে? এদিক দিয়ে জিরো আসছে, জিরো আসছে, জিরো আসছে, জিরো এসে এই রিসিভার সেই জিরোটাকে রিসিভ করলো, দিয়ে জিরো রিসিভ করে এই অ্যান্ড গেটে জিরো পাঠিয়ে দিল। বুঝা গেল? মানে ট্রান্সমিটার জিরোটাকে রিসিভ ট্রান্সমিট করবে এদিক দিয়ে গিয়ে, আর এই এ এন্ডে যে রিসিভার আছে সে ওটাকে রিসিভ করবে, দিয়ে অ্যান্ড গেটে পাঠিয়ে দেবে জিরো। তাহলে এই যে অ্যান্ড গেট, এর দুটো ইনপুট, একটা ইনপুটে 1 আর একটা ইনপুটে 0, তাহলে আউটপুট কত হবে? আউটপুট 0 হবে, কারণ অ্যান্ড গেটে একটা ইনপুট 1 আর একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। সেই জিরোটা আমার চলে যাবে সার্কিট ব্রেকারকে, 0 গেলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না, 1 গেলে করবে। অনুরূপভাবে এখানে যে আমার অ্যান্ড গেট আছে, এর একটা ইনপুটে 1 আছে আর একটা ইনপুটে কি আছে? 0 আছে, তার মানে এরও আউটপুট 0ই হবে। এবার এই জিরোটা কোথায় চলে যাবে? এই সার্কিট ব্রেকারের কাছে চলে যাবে, 0 গেলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না, তার মানে এই ব্রেকারটাও ট্রিপ করবে না আর এই ব্রেকারটাও ট্রিপ করবে না। কোথায় ফল্টটা হয়েছিল? এই এবি জোনের বাইরে একটা জায়গায় ফল্ট হয়েছিল। ঠিক আছে, আমরা এটা কি প্রোটেকশন ইউজ করছি? এটা আমাদের কিন্তু ইউনিট প্রোটেকশন। আমরা কোনো পার্টিকুলার জোনের মধ্যে ফল্ট হলে তবেই সার্কিট ব্রেকার ট্রিপ করবে, এক্সটার্নাল জোনের মধ্যে ফল্ট কিন্তু এটাকে ডিটেক্ট করার দরকার নেই। ঠিক আছে, তো এক্সটার্নাল ফল্টের জন্য আমার তো উচিত নয় এ আর বি কোনো সার্কিট ব্রেকারই ট্রিপ করা উচিত নয়, এবং ঠিক সেটাই হচ্ছে। ঠিক সেটাই হচ্ছে, এও ট্রিপ করছে না, বিও ট্রিপ করছে না এক্সটার্নাল ফল্টের জন্য। সেটার জন্য এদিকে যে আমার সার্কিট ব্রেকার পরবর্তী সেকশনে যে সার্কিট ব্রেকার আছে তারা ট্রিপ করুক, কিন্তু এ আর বি তে যে সার্কিট ব্রেকার এদিকে আছে এই সেকশনের মধ্যে যারা আছে তাদের কোনো ট্রিপ করার দরকার নেই। তো সেই ব্যাপারটা এইভাবে সলভ হচ্ছে। তো এই যে স্কিমটা, এটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার এইডেড ডিরেকশনাল কম্প্যারিজন রিলেইং। ঠিক আছে, ক্যারিয়ার এইডেড ডিরেকশনাল কম্প্যারিজন রিলেইং, তার কনসেপ্টটা এখানে একটু ব্রিফলি ডিসকাস করা হলো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? ক্যারিয়ার এইডেড ডিস্টেন্স ডিরেকশনাল। তাহলে এ আর বি এর মধ্যে কোনো পাওয়ার ফ্লো করার মানে কোথায় নয় তো, মানে এ টু বি যদি পাওয়ার ফ্লো করে তাহলে এটা ট্রিপ করে যাবে, আর বি টু এ যদি পাওয়ার ফ্লো করে তাহলে বি ট্রিপ করে যাবে। না, কেউই ট্রিপ করবে না। এ আর বি ধরো এক্সটার্নাল যদি ফল্ট, এক্সটার্নাল ফল্টের ক্ষেত্রে বলছো তো? না স্যার, মানে নর্মালি পাওয়ার যদি ফ্লো করতে যায়, কোনো ফল্টও হয়নি সেক্ষেত্রে, কোনো ফল্ট হয়নি সেক্ষেত্রে? যদি পাওয়ার ফ্লো হয় ফল্ট এ না থেকে হলে বি। কেউ, ব্যাপারটা বুঝতে পারছি না। দেখো, এটা নর্মাল কন্ডিশনে আমি ছবিটা আঁকি, মানে আমি এগুলো সব মুছে দিই। নর্মাল কন্ডিশন কিরকম ছিল? এটা হলো নর্মাল কন্ডিশন। এবার বলো কি বলছো? নর্মাল কন্ডিশনে পাওয়ার ফ্লো ধরো কোন একটা পার্টিকুলার দিকে হচ্ছে, মানে কি এটা ডাবল ফিড সিস্টেম হয় না? ডাবল ফিড সিস্টেমে কি হয়, এদিকেও জেনারেটর থাকতে পারে, এদিকেও সোর্স আছে। আমাদের পাওয়ার সিস্টেম তো ইন্টার কানেক্টেড সিস্টেম না, দুদিকেই আমাদের সোর্স আছে ধরো। এবার কি বলছো তুমি বলো, কি বলতে চাইছো? নর্মাল কন্ডিশনে এ থেকে যদি বি তে পাওয়ার ফ্লো হয়, হ্যাঁ, ধরো হচ্ছে এদিক থেকে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, মানে ডিরেকশনাল রিলের জন্য কেন ট্রিপ করবে? পাওয়ার ফ্লো এ থেকে বি এর দিকে হচ্ছে, এ থেকে বি এর দিকে যদি পাওয়ার ফ্লো হয়, ডিরেকশনাল রিলে অ্যাট বি তো কোনো মতেই ট্রিপ করবে না, যত বেশি পাওয়ার ফ্লো হলেও ট্রিপ করবে না। কারণ এ কখন পাওয়ার ফ্লো হলে এটা কখন ট্রিপ করে? যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তখন এটা ট্রিপ করে, মানে ডাইরেকশনটা দেখো, পাওয়ার ফ্লো ডাইরেকশন এইটা আর এর ট্রিপ করার ডাইরেকশন এইটা, তাহলে এটার জন্য তো বি তো কোনো মতে ট্রিপ করবেই না। ট্রিপ করলে কে করবে? ট্রিপ করলে করবে আমার ডিরেকশনাল রিলে অ্যাট এ, এ ট্রিপ করতে পারে, কিন্তু সেটাও কখন করবে? যদি পাওয়ার ফ্লোটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের থেকে বেশি যদি পাওয়ার ফ্লো হয় তখনই ট্রিপ করবে। ওভারলোড হয়, নর্মাল যেটা পাওয়ার ফ্লো হওয়ার কথা ততটা পাওয়ার ফ্লো হলে তো রিলে এনার্জাইজ হবে না, যতটা সেটিং আছে তার মধ্যে থাকলে তো এনার্জাইজ হবে না। তারপরেও যদি সেটিং এর থেকে অতি মাত্রাতিরিক্ত কারেন্ট ফ্লো হয় তখন হয়তো ট্রিপ করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে প্রোটেকশন ট্রান্সমিশন লাইনের সংক্ষিপ্তভাবে আমি এটা ডিসক্রাইব করলাম। এরপরে আরো অনেক স্কিম ছিল, সেগুলো আর ডিটেলসে গেলাম না। ঠিক আছে, কারণ এর পরবর্তী স্কিমগুলো আরো অনেক ডিটেল স্কিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্ষেত্রে যদি টাইম পাই তাহলে আরো স্কিম তোমাদেরকে পরে বলা যেতে পারে। আপাতত এক্সাম পারপাসে আশা করা যায় যেগুলো বলা হলো ওগুলোই তোমাদের পক্ষে সাফিসিয়েন্ট হবে। ওই স্কিমগুলো আমাদের নেই সিলেবাসে স্যার? না, তোমাদের তো ডাইরেক্টলি স্পেসিফাই করা কিছু নেই, তবে ওগুলো মানে স্কিমগুলো একটু একটু মানে তোমার আরো ডিটেলে পড়তে গেলে, মানে আরো ডিটেলে থাকলে ওই স্কিমগুলো বলা হতো আর কি। সেগুলো অনেক ডিটেল হয়ে যাচ্ছে, অতটা আশা করা যায় তোমাদের এতে আসবে না। আচ্ছা স্যার। যে স্কিমগুলো বললাম ওগুলোই পড়ো।